তাহলে আমরা আজকে এখন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন AIBB রিস্ক ম্যানেজমেন্ট এই সাবজেক্টের মডিউল 7 অর্থাৎ ভেসেল ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা এখন কথা বলছি বা পড়ানোর চেষ্টা করছি। শুরুতে আসলে টেকনিক্যাল যে সাইডটা আপনাদের প্রয়োজন হবে সেই সাইডটা কেমন আমি সিনোপসিসটা শেয়ার করেছি গ্রুপে। আপনারা আশা করছি যে আপনারা দেখেছেন সিনোপসিস। আমরা আসলে একটু সামারি টাইপের পড়বো, জাস্ট টেকনিক্যালি যেভাবে মনে রাখতে পারা যায়, কারণ ভেসেল জিনিসটা তো আর ছোট না, অনেক বড় জিনিস। আমরা টেকনিক্যাল ইস্যুস দিয়ে যেভাবে ছোট করে মনে রাখতে পারি আমাদের জন্য সেটা কনভিনিয়েন্ট হবে। ভেসেল আমাদের দেশে আমরা ভেসেলটা ইমপ্লিমেন্টেশন করছি আসলে কিসের সুবাদে বা কেন, এটার একটু ব্যাক এন্ডের হিস্ট্রি যদি বলি, ভেসেল হচ্ছে আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরদের একটা অ্যাসোসিয়েশন, যেটার হেড অফিস সুইজারল্যান্ডে অবস্থিত। সেখান থেকে আসলে ওই গভর্নরদের ওই অ্যাসোসিয়েশন থেকে ডিসিশন আসে যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলিকে সুপারভাইজ করার জন্য, ব্যাংকগুলির ক্যাপিটাল সাস্টেনেবিলিটিটাকে স্ট্রং করার জন্য কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া যায় কি। তখন সুইজারল্যান্ডের এই সেন্ট্রাল ব্যাংক গভর্নরদের যে অথরাইজ অথরিটি ক্রিয়েট হয়েছিল 1983-তে, তারা সেখানে ইউনানিমাসলি ডিসিশন নেয় যে আমরা বিভিন্ন ব্যাংকের জন্য বা বিভিন্ন দেশের ব্যাংক, বিভিন্ন দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার বা বিভিন্ন দেশের স্ট্রাকচারের উপর বেস করে বিভিন্ন দেশের ব্যাংকগুলিকে স্টেবল করার জন্য আমরা কাজ করব এক হয়ে। সেই থেকে আসলে ভেসেল কমিটি ক্রিয়েট। ভেসেল কমিটি অ্যারাউন্ডলি বর্তমানে 45 প্রায় 45টা দেশে তাদের সুপারভাইজারি অ্যাক্টিভিটিস কভার করে। প্রায় 28টা জুরিসডিকশনস তাদের কভারেজে রয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভেসেলের ক্ষেত্রে, ভেসেল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ভেসেল রিচ কান্ট্রিগুলি, যে ইন্টারন্যাশনালি একদম রিচ কান্ট্রি যেগুলি আছে, মানে আমরা যারা যে সকল কান্ট্রিগুলিকে আসলে ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি হিসেবে চিন্তা করি ইন্টারন্যাশনালি, সেই কান্ট্রিগুলি সবই কিন্তু ভেসেল কমিটির মেম্বার। সেজন্য হয়তো 45টা কান্ট্রি রয়েছে, বাট এই 45টা কান্ট্রির গভর্নর বা ওইদের অথরাইজ অথরিটির যে পাওয়ার, সেই পাওয়ারটা দিয়ে আসলে ওয়ার্ল্ডের বাকি কান্ট্রিগুলি সব এখানে মানে ইনকর্পোরেট হতে বাধ্য থাকে বা হয়, বা ভেসেল কমিটির যে ডিসিশন রয়েছে বা ডিসিশন দেয় সেগুলি মানতে বাধ্য থাকে। এ পর্যন্ত ভেসেল কমিটির ডিসিশন ওয়াইজ 3টা ভেসেল পর্যন্ত ইনকর্পোরেট করা হয়েছে: ভেসেল 1, ভেসেল 2, ভেসেল 3। আসলে ভেসেল 1, ভেসেল 2, ভেসেল 3 নামকরণটা করা হয় ভেসেলের মানে স্টার্টিং ইনসেপশন হয়েছে যেটা, সেটা হচ্ছে ভেসেল 1, তারপর এটা ভেসেল 2, তারপর হচ্ছে ভেসেল 3। ভেসেল 1টা শুরু হয় 1988 সালে। এইটা শুধুমাত্র এই ভেসেল 1 এ শুধুমাত্র ক্রেডিট রিস্ককে কনসিডার করে ভেসেল 1টা কম্পাইল করা হয়। 3 ধরনের রিস্কের কথা আমরা ভেসেল আলোচনার ক্ষেত্রে পড়ব। আমরা কিছু কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করছি, কিছু কনসেপ্ট। 1 নম্বর হচ্ছে 3 ধরনের রিস্কের কথা আমরা ভেসেলের মধ্যে আলোচনা করব। সেই 3টা রিস্ক হচ্ছে, একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, 2 নাম্বার হচ্ছে মার্কেট রিস্ক, 3 নাম্বার হচ্ছে অপারেশনাল রিস্ক। এখন এই 3টা রিস্ক মানে কি জিনিস সেটা একটু আমি বোঝার চেষ্টা করি। ক্রেডিট রিস্ক হচ্ছে আসলে আমরা যে লোন গুলি দেই, লোন বা ইনভেস্টমেন্ট যা দেই, সেই লোন বা ইনভেস্টমেন্টের যে রিস্কটা ক্রিয়েট হয়, সেই লোন বা ইনভেস্টমেন্টের জন্য যে রিস্কটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় ক্রেডিট রিস্ক। ইনডাইরেক্টলি ক্রেডিট রিস্ককে আপনি বলতে পারেন, যদি আপনি একটা নার্সেল বলতে যান, তাহলে ক্রেডিট রিস্ককে আপনি ডিফল্টার রিস্কও বলতে পারেন, যে কাস্টমারকে আমি লোন দিয়েছি, সেক্ষেত্রে কাস্টমারের লোনটা প্রপার ওয়েতে আমি ফেরত পাবো কিনা আমি কনফিউশনে থাকছি। এইটা হচ্ছে ক্রেডিট রিস্ক। মার্কেট রিস্ক হচ্ছে মার্কেট সিনারিওর উপর বেস করে অনেক সময় বিভিন্ন ধরনের ডিসিশন চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জগুলির জন্য সাধারণত সেটাকে আমরা বলি মার্কেট রিস্ক। যেমন কিছুদিন আগে, মানে এখনকার সময় আমাদের ডলার ক্রাইসিস চলছে, ডলার রেট ফ্লাকচুয়েশন হচ্ছে, এই সিনারিওটার জন্য যেই মার্কেটে কন্টেম্পোরারি বেসিসে যে রিস্কটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় মার্কেট রিস্ক। মার্কেট রিস্কের আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, সেটা হচ্ছে সেই ধরেন আপনাদের কোনো কারণে এই এই আমাদের এখন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা কনফ্রন্ট করছি, আমরা কেউ হয়তো আর মাস 2 আগেও চিন্তা করি নাই যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা এভাবে আসবে। এভাবে কিছু ব্যাংক মানে স্ট্রাগলিং করবে, কিছু ব্যাংক একদম খুব নমিনাল, একদম খুব নামি দামি ব্যাংকগুলি
মার্কেটে লিকুইডিটি ক্রাইসিসে পড়বে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটাও ওয়ান কাইন্ডস অফ মার্কেট রিস্ক। অপারেশনাল রিস্ক আর মার্কেট রিস্কের মধ্যে আরেকটা জিনিস, আমাদের আরেকটা পার্ট আসে মার্কেট রিস্কের মধ্যে, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপটা হচ্ছে মার্কেট রিস্ক। কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিছু সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করতে হবে, যার উপর বেস করে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যারা সম্পৃক্ত, শেয়ার কেনা থেকে শুরু করে ইনভেস্টমেন্টে জড়িত থাকবে, তারা যাতে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রপার ইন্টারনাল সিচুয়েশনটা যাতে তারা দেখতে পারে, এটাও কিন্তু মার্কেট রিস্কের মধ্যে পড়ে। অপারেশনাল রিস্ক বা অপারেটিভ রিস্ক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আসলে অপারেশনাল অ্যাক্টিভিটি কন্ডাক্ট করার সময় যে রিস্কটা অ্যাভেল করতে হয়, সেটাকে আমরা আসলে অপারেশনাল রিস্ক বলি। অপারেশনাল রিস্ক সাধারণত তিন চারটা ওয়েতে হতে পারে। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা জড়িত থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার জড়িত থাকে, বিভিন্ন ধরনের পার্সন জড়িত থাকে, বিভিন্ন ধরনের সিস্টেম জড়িত থাকে, এই প্রত্যেকটা জিনিসের অ্যাক্টিভিটি পারফর্ম করার সময় যে যদি কোনো ধরনের অ্যানোমেলিজ বা কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট হয়, সেটা হচ্ছে অপারেটিভ রিস্ক হিসেবে আমরা ট্রিট করব। তাহলে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তিন ধরনের রিস্কের কথা বলা হয়, একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, একটা হচ্ছে মার্কেট রিস্ক, আর একটা হচ্ছে অপারেটিভ রিস্ক। এই তিনটার পরে আমাদের আরো দুইটা ওয়ার্ড সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। তিনটে রিস্ক নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রি ডিটারমাইন্ড রিস্ক ইন্ডিকেটর রয়েছে। প্রত্যেকটা ক্রেডিট রিস্কের জন্য এক ধরনের ইন্ডিকেটর রয়েছে, মার্কেট রিস্কের জন্য এক ধরনের ইন্ডিকেটর রয়েছে, অপারেটিভ রিস্কের জন্য এক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এই তিন ধরনের রিস্কের যে ইন্ডিকেটর রয়েছে, সেই রিস্ক ইন্ডিকেটর গুলির টোটাল যোগফলটাকে আমরা বলবো মার্কেটের রিস্ক ওয়েটেড অ্যাসেট। মানে রিস্ক গুলিকে কনসিডার করে কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাসেট গুলিকে যখন আমি একসাথে ক্যালকুলেশন করব, তখন আমি সেটাকে বলবো যে সেই ব্যাংক বা সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা নিয়ে আমরা ম্যাথ করব, ম্যাথের মধ্যে গেলে আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেটটা মোটামুটি ক্লিয়ার দেখতে পারবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করে আসছি, সেই আলোচনাটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলতে একটা রেশিও আমরা পড়বো। বলে এটাকে CAR, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। সেটা হচ্ছে কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, এই যে একটু আগে যে তিনটা রিস্কের কথা বললাম, সেই তিনটা রিস্কের টোটাল রিস্কটা ক্যালকুলেশন করার পরে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের রিস্ক ওয়েটেড অ্যাসেট বের হয়। সেই রিস্ক ওয়েটেড অ্যাসেট মিনস হচ্ছে প্রত্যেকটা রিস্কের একটা ভ্যালু ক্রিয়েট করা হয়, অটোমেটেড একটা ভ্যালু ক্রিয়েট করা হয়। আমরা একটা ম্যাথ করবো, ম্যাথে দেখবো যে প্রি ডিটারমাইন্ড বাংলাদেশ ব্যাংকের একটা ডিটারমাইন্ড শীট রয়েছে, সেই শীট অনুযায়ী এই রিস্কটার ক্যাটাগরি এটা, সে এই ইন্ডিকেটর প্রোভাইড করবে, তার রিস্ক ওয়েটেড অ্যাসেট এত। এরকম একটা শীট রয়েছে। যেমন আমরা ইসলামী ব্যাংকিং এর সময় বিভিন্ন প্রোডাক্টের কিন্তু রিস্ক ওয়েটেড অ্যাসেট করি, রিস্ক ওয়েটেড গ্রেডিং করি। যেমন লং টার্ম যে প্রোডাক্টগুলি আমরা সেল করি মার্কেটে, সেগুলি সাধারণত রিস্ক ওয়েটেড অ্যাসেট বেশি থাকে, মানে আর যেগুলি সাধারণত শর্ট টার্মের জন্য হয়, তাদেরকে গ্রেডিং সাধারণত কম থাকে। আর এখানেও সেম একই রকম, ক্রেডিট রিস্কের জন্য, মার্কেট রিস্কের জন্য, বিভিন্ন রিস্কের জন্য বিভিন্ন ধরনের গ্রেডিং দেওয়া থাকে। গ্রেডিং এর পরে ওই অ্যাসেটের, যেই অ্যাসেটটা আমি আসলে ইনভেস্ট করেছি, যে অ্যাসেটটার পিছনে আমি ইনভেস্ট করেছি, সেটা টোটাল অ্যামাউন্টটাকে আমরা বলবো রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু বা রিস্ক ওয়েটেড অ্যাসেট। ওই রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা মিনিমাম অংশ ক্যাপিটাল হিসেবে রিটেইন করার কথা বলা হয়। এই যে কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা নির্দিষ্ট অংশ ক্যাপিটাল হিসেবে, একটা নির্দিষ্ট অংশ রিটেইন করে রাখা, অর্থাৎ এটা কোনো ধরনের ইনভেস্টমেন্টে না যাওয়া, এটা রিটেইন করে রাখার এই যে সিস্টেমটা, সেটাকে বলা হয় মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখন এটা আসলে কতটুকু হবে সেটা আমরা আলোচনা করলে বুঝতে পারবো, টাইম টু টাইম এটা চেঞ্জ হয়, বা এখন কত আছে এটা আমরা একটু পরে সামনের দিকে আগালে দেখতে পাই। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে আমি একটু কথা বলেছি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে আমি একটু কথা বলেছি, ক্রেডিট রিস্ক নিয়ে আমি কথা বলেছি, মার্কেট রিস্ক নিয়ে আমি কথা বলেছি, অপারেশনাল রিস্ক নিয়ে আমি কথা বলেছি। 5 ধরনের ওয়ার্ডিং, মোটামুটি এক্সপ্লেনেশনটা আপনাদের জন্য কভার হয়েছে। এখন আমরা যাব ভ্যাসেল 1টা ইমপ্লিমেন্টেশন হয়েছে 1988-এ। এটা শুধুমাত্র ক্রেডিট রিস্ককে কনসিডার করা হয়, তার মানে 1988-এ মার্কেট রিস্ক বা অপারেশনাল রিস্ককে কনসিডার করা হতো না। তাহলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে তখন ধার্য করা হয়েছে যে কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের
8% হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে। আর টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যেহেতু তখন শুধু একটা রিস্ককে কনসিডার করা হতো, তার মানে ক্রেডিট রিস্কের গ্রেডিংটাকেই তখন টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হিসেবে ট্রিট করা হতো। এটা হচ্ছে ভেসেল 1। ভেসেল 2টা ইমপ্লিমেন্ট করা হয় 2004 সালে। ভেসেল 2তে এসে 3 ধরনের রিস্ক ইনকর্পোরেট করে: ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। এবার আমাকে কেউ একজন একটু বলবেন যে ভেসেল 2 এর পরে যদি আমি রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করি, তাহলে কি শুধুমাত্র ক্রেডিট রিস্কের অ্যাসেটটাই নিব, নাকি মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক অ্যাড হবে? জি, তিনটা নিতে মার্কেটিং হবে না? অপারেশন দুটো নেওয়া লাগবে। জি, ভেরি গুড, ভেরি গুড, ইউ আর সো স্পন্টেনিয়াস উইথ মি, থ্যাংক ইউ। কারণ যেহেতু এখানে 3টা রিস্ক আমি ইনকর্পোরেট করেছি, আপনারা যদি বোর হন, কোনো জি, জায়গায় কোনো কিছু না বুঝেন, আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন। এটা আমরা প্ল্যান করেছি আজকে শেষ করব। ইট ডাজেন্ট মিন দ্যাট আমাদের শেষ করতেই হবে, আমরা আমাদের মতো করে আগাবো। মানে আপনি ক্লাসের পরে অ্যাটলিস্ট আপনি যতটুকু আমার কাছ থেকে শুনেছেন সেটা আপনি বুঝে শুনেছেন, এবং এটা আপনার আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, এতটুকু ক্লিয়ার করতে হবে অ্যাটলিস্ট। ভেসেল 2তে এসে নতুন করে আরেকটা প্যারামিটার ইনকর্পোরেট করা হয়, সেটাকে বলা হয় ভেসেল 3তে 3টা পিলারের কথা বলা হয়। লুক, ভেসেল 1-এ কিন্তু কোনো ধরনের পিলারের কথা বলা হয়নি। ভেসেল 1-এ শুধুমাত্র একটা রিস্কের কথা বলা হয়েছে। তার মানে ভেসেল 1-এ রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা শুধুমাত্র একটা রিস্কের উপর বেস করে ক্যালকুলেশন করা হয়েছে। ভেসেল 2-তে পিলার হিসেবে 3টা পিলারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, 2 নাম্বার হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস, 3 নাম্বার হচ্ছে ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। তাহলে ভেসেল 2-তে 3টা ইন্ডিভিজুয়াল পিলারের কথা বলা হয়েছে, এবং ভেসেল 3-তে আমরা দেখব 3-তেও 3টা পিলারের কথা বলা হয়েছে। অর্থাৎ পিলার হিসেবে 2-তে এবং 3-তে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করার সময় 3টা রিস্ককে কনসিডার করা হয়েছে। দুই জায়গাতে 3টা করে পিলারকে ইনকর্পোরেট করা হয়েছে। এখন 3টা করে পিলারকে ইনকর্পোরেট করা হয়েছে, এটা আসলে কিভাবে, বা 3টা পিলার মানে কেমন ভাবে, কি পিলার সেখানে কাজ করে, সেটা আমরা এক নজরে একটু দেখে আসি যে আসলে 3টা পিলার জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে আসলে এরকম, দেখেন আপনারা হয়তো প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন। ভেসেল 2-তে 3টা পিলার ছিল, সেই 3টা পিলারের নাম হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস নাম্বার 1। এই পিলার 1টাকে ভেসেল 3-তে কিছুটা এডিট করে অথবা কিছুটা এক্সটেন্সিভ করে এটার নাম দেওয়া হয়েছে এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল অ্যান্ড লিকুইডিটি রিকোয়ারমেন্টস। লিকুইডিটি ওয়ার্ডটা অ্যাড করেছেন। তাহলে এই যে গ্যাপটা, পিলার 1-কে ভেসেল 2-তে কি নামে বলেছে, ভেসেল 3-তে পিলার 1-কে কি নামে বলেছে, এই ডিস্টিংশনটা ইউ হ্যাভ টু নো। 2 নাম্বার হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস। পিলার 2-তে এসে ভেসেল 3-তে বলা হচ্ছে এনহ্যান্স সুপারভাইজারি রিভিউ প্রসেস ফর ফার্ম ওয়াইড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপিটাল প্ল্যানিং। পিলার 3-তে বলা হয়েছে ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। পিলার 3-তে বলা হয়েছে এনহ্যান্স ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। আসলে পিলার 3টা অলমোস্ট কাছাকাছি, শুধুমাত্র এনহ্যান্স ওয়ার্ডটা অ্যাড করেছে। এখন এই 3টা পিলার নিয়ে আমরা একটু গ্রসিপ করার চেষ্টা করি, একটু আলোচনা করি আসলে 3টা পিলার জিনিসটা কি। প্রথম পিলারে বলা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আসলে কত হবে সেটা এখানে বলানোর চেষ্টা করা হয়েছে। এটা আমরা অলমোস্ট জানি, বেসেল 1-এ আমরা যেটা পড়ে আসছিলাম যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট শুধুমাত্র ক্রেডিট রিস্কের উপর বেস করে যে রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে, সেই রিস্ক ওয়েটেড অ্যাসেটের 8% রাখতে হবে। এটা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ভেসেল 2-তে এসে 3 ধরনের রিস্কের কে কনসিডার করে যে রিস্ক ওয়েটেড অ্যাসেট পাওয়া যাবে, তার 10% কে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে রাখা হবে। ভেসেল 3-তে এসে এনহ্যান্স বলেছে, তার মানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টকে আরো কোনোভাবে কাস্টমাইজ করা হয় যায় কিনা সেটা নিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, সেখানে কাস্টমাইজ করা হয়েছে। সেখানে কাস্টমাইজ করা হয়েছে কিভাবে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% রাখতে হবে, এটা বলা আছে। প্লাস আরো 2-3টা ইন্ডিকেটর দিয়ে রিস্ক গ্রেডিংকে, ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমরা ভেসেল 3-তে আলোচনা করব। তাহলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এবং এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের মধ্যকার ডিস্টিংশন আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই। আর এনহ্যান্স হয়েছে, এনহ্যান্স মানে তো বুঝতে পারছেন একটু অতিরিক্ত। এটা আমরা অতিরিক্ত যখন ভেসেল 3-টা পড়তে যাব তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ও ভাইয়া এটা অতিরিক্ত কথা বলা হচ্ছে। পিলার 2-তে বলা হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস। সুপারভাইজারি রিভিউ প্রসেসটা আসলে সুপারভিশন রিলেটেড অ্যাক্টিভিটিসকে এখানে মিট করা হয়েছে। মানে
যারা মনিটর করবে, সিনিয়র লেভেলে যারা থাকবে, তারা আসলে রিভিউ প্রসেসটা কিভাবে করবে, তারা শুধু একটা স্যাম্পল বেসিসে রিভিউ করবে না রিগোরাসলি সবকিছু দেখবে, এই জিনিসটাকে পিলার টু ইনভলভ করানো হয়েছে। আর পিলার টু ভেসেল থ্রিতে বলা হয়েছে এনহ্যান্স সুপারভাইজারি রিভিউ প্রসেস। এনহ্যান্স মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভেসেল থ্রিতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আরো স্ট্রিক্টলি করার কথা। পিলার থ্রি ভেসেল টু ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন মানে হচ্ছে মার্কেটের স্টেবিলিটি আনার কথা বলা হয়েছে। ডিসক্লোজার মানে হচ্ছে ইনফরমেশন পাবলিশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ যেই জায়গায় যে ইনফরমেশনটা পাবলিশ করার কথা সেই জায়গায় সেই ইনফরমেশনটা পাবলিশ করতে হবে। এই পাবলিশ করার মাধ্যমে জনগণের মধ্যে কনসাসনেস ক্রিয়েট হবে। জনগণ কোন প্রতিষ্ঠানকে তাদের ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে সিলেক্ট করবে সেটা তখন তারা ডিটারমাইন করতে পারবে। এই জন্য ডিসক্লোজার এবং মার্কেট ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা কন্টেম্পোরারি টাইমসে ডিসক্লোজার এবং মার্কেট ডিসিপ্লিনের প্রচুর পরিমাণ ডিফিসিয়েন্সি ফলো করেছি, যার জন্য আসলে আমরা মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট স্পেশালি ব্যাংকে এখনকার এই অ্যাডভার্স ফেনোমেনার সম্মুখীন হয়েছে। সুতরাং মার্কেট ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট ডিসিপ্লিন মানে হচ্ছে মার্কেট মানে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট যেভাবে চলার কথা সেভাবে চলতে হবে। গভর্নর যেভাবে গভর্নরের পদ বা গভর্নরকে যেভাবে নিয়োগ দেওয়া উচিত, বা যেই সাইটের যিনি যেই লেভেল অফ নলেজ যার লাইনের সাথে ম্যাচ হয় তাকে গভর্নর হিসেবে সিলেক্ট করতে, মানে আমি গভর্নর পলিটিক্যাল একজনকে নিয়ে বসাই দিবে এরকম, আমাকে দিতে হবে যে গভর্নর হিসেবে তার কোন ধরনের ভাস্ট নলেজ দরকার, সেই নলেজগুলি তার আছে কিনা এইটা এক্সামিন করে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাংকের এমডি হিসেবে আমি নিয়োগ দিলাম যিনি যিনি হয়তো ক্রেডিট অথবা ফরেন ট্রেডটা বুঝে না, তাহলে তো হবে। মানে মার্কেট ডিসিপ্লিন কথাটার মানে হচ্ছে যে মার্কেটের আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটটা স্টেবল করার জন্য যেই ধরনের নিয়ম নীতি আছে সেই ধরনের নিয়ম নীতিগুলিকে প্রপার ওয়েতে মেনে চলাটাকে বলা হয় মার্কেট ডিসিপ্লিন। আর ডিসক্লোজার মানে হচ্ছে মার্কেটে যে ইনফরমেশন গুলি ডিসক্লোজ করা, দেখেন সব ইনফরমেশন কিন্তু ডিসক্লোজ করার কথা কখনো বলা হয় না মার্কেট, যে ইনফরমেশন গুলি ডিসক্লোজ করার কথা বলা হয় সেই ইনফরমেশন গুলি প্রপার ওয়েতে ডিসক্লোজ করতে হবে, যেটা জনগণকে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে ডিসিশন নিতে সহযোগিতা করবে। আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কয়টা এসটিআর করেছেন এটা কিন্তু কখনো পাবলিকলি অ্যানাউন্স ইনফরমেশন না, কারণ এটা আপনাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কিন্তু আপনার ব্যাংকে কি পরিমাণ এনপিএল আছে সেটা পাবলিকলি ডিসক্লোজ করতে হবে আপনার, কারণ সেটা দেখে অন্যরা চিন্তা করবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আসলে লোন অথবা অ্যাডভান্স হ্যান্ডেল করতে পারদর্শী কিনা, কিন্তু আমাদের আসলে এটা হয়ে ওঠে না। ডিসক্লোজার এবং মার্কেট ডিসিপ্লিনটার মিসিং এর কারণে আমরা আসলে এখনকার এই পজিশনে পড়ে আছি। ওকে, ভেসেল টু ভেসেল থ্রি তিনটা পিলারের যত ধরনের ডিস্টিংশন, যত ধরনের কনভারসেশন, যত ধরনের ডিসকাশন রয়েছে আমরা মোটামুটি কভার করেছি। এবার আমরা আমাদের রেগুলার পড়ায় চলে আসি। ওকে, তিনটা পিলারের কাজ শেষ। এবার আমরা আসছি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমরা ভেসেল টু পড়ছি প্লিজ। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, এখানেও 8%। তাহলে ভেসেল ওয়ানেও 8% ছিল, ভেসেল টু তেও 8%, বাট পার্থক্য হচ্ছে ভেসেল ওয়ানে শুধুমাত্র রিস্ক হিসেবে ক্রেডিট রিস্ককে কনসিডার করেছে, বাট এখানে তিনটা রিস্ককে কনসিডার করেছে, এটা আপনারা জানেন। নো ক্যাপিটাল কনজারভেশন বাফার, এখানে কোনো ধরনের ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখার কথা বলা হয় নাই। এখানে কোনো ধরনের কাউন্টার সাইক্লিটিক্যাল বাফারের কথা বলা হয়নি। এই দুইটা জিনিস কি আমরা এটা আসলে ভেসেল থ্রি কন্টেন্ট, আমরা ভেসেল থ্রিটা যখন পড়বো তখন সেখানে আমরা আসলে এটা নিয়ে কথা বলবো। তাহলে এইটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 8%, শুধু তিনটা রিস্ককে কনসিডার করবে। এখানে ক্যাপিটাল কনজারভেশন বাফারটা নাই, এখানে কাউন্টার সাইক্লিক্যাল বাফারটাও এখানে নাই। ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন, ভেসেল টুর ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকে? প্রত্যেকটা ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাধারণত দুইটা টিয়ার এর কথা বলা হয়। টিয়ার মানে উপাদান, হ্যাঁ, টিয়ার 1 এবং টিয়ার 2 দুইটা উপাদানের কথা বলা হয়েছে।
এখন আমাকে আগে বলেছে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 8% হতে হবে, তাহলে 8% টিয়ার 1 থেকে টিয়ার 1 কে আবার ভেসেল 2 তে টিয়ার 1 ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করে। একটাকে বলা হয় কমন ইকুইটি টিয়ার 1, আর একটা হচ্ছে ইনোভেটিভ টিয়ার 1, আর টিয়ার 2 কে কোনো ধরনের ভাগ নাই, এটা একটাই। তাহলে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যে কোনো প্রতিষ্ঠানের ক্যাপিটাল গুলিকে সাধারণত দুইটা বা তিনটা অংশে ভাগ করা হয়। প্রথমত দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার 1 হিসেবে একটা অংশে রাখা হয়, আরেকটা অংশ রাখা হয় হচ্ছে টিয়ার 2 পার্ট হিসেবে। টিয়ার 1 কে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1, আর একটা হচ্ছে ইনোভেটিভ টিয়ার 1, আর টিয়ার 2 অ্যাজ ইউজুয়াল। টিয়ার 1 এর মধ্য থেকে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস 8% এর মধ্যে মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে 4%, মিনিমাম 4% রাখতে হবে। আর টিয়ার 2 থেকে রাখতে হবে ম্যাক্সিমাম 4%, তার মানে 4 এর বেশি হতে পারবে না, এটা 4 এর বেশি হতে পারে। এবার টিয়ার 1 এর ক্যাপিটালকে আবার দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, এইটা বলা হচ্ছে 2% হতে হবে মিনিমাম, এটা বেশি হতে পারে। ইনোভেটিভ টিয়ার 1 এটা হবে ম্যাক্সিমাম 2%। যথেষ্ট প্যাচ আছে এই কথাগুলি, এই প্যাচটা একটু ক্লিয়ার হতে হবে। প্রথমত ভেসেল 2 8% আপনি মিলাবেন কিভাবে? এটা হাইয়েস্ট 4, এটা হাইয়েস্ট 4, এটা কোনো ধরনের আর এটা বাড়ানো যাবে না। এইটা হাইয়েস্ট 2, বাড়ানোর কোনো সুযোগ নেই। এটা মিনিমাম 2, এটা বাড়ানোর সুবিধা আছে, বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কোনো কারণে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ধরেন এটা তো ম্যাক্সিমাম বলেছে, এখান থেকে আসলো 3, কোনো সমস্যা নাই, এটা প্যারামিটার সাবমিট করেছে। এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম 2, ধরেন এখানে সাবমিট করা হলো 1.5, এটা অ্যাপ্লিকেবল, এটা তো অ্যাকসেপ্টেবল। তাহলে যদি আমি দুইটা যোগ করি তাহলে হলো 4.5, টোটাল করতে হবে 8। তাহলে এবার এইখান থেকে বাকি অংশটুকু আমার ফিল আপ করতে হবে যদি আমি 8 করতে চাই। আর যদি আমি 8 না করতে চাই, এখানে যদি 2 থাকে তাহলে এখানে হলো 2। তাহলে দেখা গেল যে যদি আমি 3টা যোগ করি 3, 5, 6, 6.5 হবে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কভার হবে। তাহলে কোনো টিআর এর মধ্য থেকে কখনো ম্যাক্সিমাম বলে কখনো মিনিমাম বলে, কোনটা ম্যাক্সিমাম বলে কোনটা মিনিমাম বলে, এই জায়গাটা ভালোভাবে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ম্যাথ রিলেটেড অ্যাক্টিভিটিস গুলিতে প্রপার ওয়েতে পারফর্ম করতে পারবেন না। তাহলে আমি একটু রিক্যাপ করব, কেউ একজন আমাকে একটু হেল্প করবেন, জাস্ট সামারি করব 30 সেকেন্ডে। ভেসেল 2 তে তিনটা রিস্ককে কনসিডার করে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয়। ভেসেল 2 মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%। ভেসেল 2 মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের জন্য দুই ধরনের টিয়ার এর কথা বলা হয়, একটা হচ্ছে টিয়ার 1 আর একটা হচ্ছে টিয়ার 2। 8% কে মিটিগেট করার জন্য, 8% কে ম্যানেজ করার জন্য টিয়ার 2 থেকে বলা হয়েছে সর্বোচ্চ 4% নেওয়া যাবে, আর টিয়ার 1 থেকে সর্বনিম্ন 4% নেওয়া যাবে। টিয়ার 1 কে আবার এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 আর একটা হচ্ছে ইনোভেটিভ টিয়ার 1। কমন ইকুইটি টিয়ার 1টা মিনিমাম 2% হতে হবে, এটা বেশি হলে কোনো সমস্যা নেই। ইনোভেটিভ টিয়ার 1টা ম্যাক্সিমাম 2% হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এবার চলে আসি আমরা ভেসেল 3। ভেসেল 3টা আমাদের জন্য একটু সুবিধা হবে, অনেকগুলি জিনিস আমরা ভেসেল 1 এবং ভেসেল 2 তে আলোচনা করে আসছি। ভেসেল 3 ইমপ্লিমেন্টেশন 2010 সালে শুরু হয়েছে। ফর ক্যালকুলেটিং রিস্ক ওয়েটেড অ্যাসেট, এখানে তিনটা রিস্ককে কনসিডার করা হয়, আমরা অলরেডি জানি ইস্যুটা। এখানে তিনটা পিলার রয়েছে, সেই তিনটা পিলার আগের ভেসেল 2 তিনটা পিলারকে একটু এক্সটেন্সিভ ওয়েতে এখানে এই তিনটা পিলারকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেটা আমরা জানি। আমরা এই জায়গাটুকু মোটামুটি আলোচনা করে আসছি, এখন আমরা নতুন জায়গাটাতে যাব। ভেসেল 3 আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ ভেসেল 3টা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ ভেসেল 3টা আমাদের দেশে এখন এক্সিস্ট করছে, আমরা ভেসেল 3টাকে ফলো করছি। যখনই ভেসেল 3টা চলে আসছে তখন ভেসেল 1 এবং ভেসেল 2টা কিন্তু অবসোলেট হয়ে গেছে। যখন ভেসেল 2 এসছে তখন ভেসেল 1টা অবসোলেট ছিল, এভাবে আগের গুলি সবগুলি অবসোলেট হয়ে যায়। তার মানে এখন আমরা ভেসেল 3তে রয়েছি। কোনো কোয়েশ্চেনের কোনো ধরনের কম্পারিজনের জন্য ভেসেল 1 ভেসেল 2 নলেজটা আমার জানা দরকার, বাট ম্যাথমেটিক্যাল ইস্যুস ফার্দার নলেজ গেইন এই জায়গাগুলির জন্য আসলে ভেসেল 1 ভেসেল 2 খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ক্রিয়েট করবে। ওকে, ভেসেল 3 এর ক্ষেত্রে
minimum capital requirement 10%. This is significant difference between vessel 2 and vessel 3. কেউ কি আমাকে একটু বলবেন vessel 2 মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কত ছিল? 8. ভেরি 10%. গুড, ভেরি গুড, 8% ছিল। আর vessel 3 এর মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। অ্যাজ ইউজুয়াল ভেসেল 2 এর মতোই ক্রেডিট, অপারেশনাল এবং মার্কেট রিস্ক তিনটাকে এখানে কনসিডার করা হয়েছে। এই জায়গায় ভেসেল 3 তে নতুন করে ক্যাপিটাল কনজারভেশন বাফার নামক নতুন একটা ক্যাপিটাল ইনকর্পোরেশনের কথা বলা হয়েছে। জাস্ট লুক এট দ্য প্রিভিয়াস স্লাইড, আপনি জাস্ট একটু রিকল করেন, আমরা যখন তিনটা পিলার আলোচনা করেছিলাম সেই তিনটা পিলারের মধ্যে পিলার 1টাতে ভেসেল 2 তে ছিল শুধুমাত্র মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এই ওয়ার্ডটা ছিল। আর ভেসেল 3 পিলার 1 এ লেখা আছে এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল লিকুইডিটি রিকোয়ারমেন্ট এন্ড লিকুইডিটি রিকোয়ারমেন্ট। ওকে, সরি, লিকুইডিটি রিকোয়ারমেন্টটা দুইবার এসেছে। এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এনহ্যান্স ওয়ার্ডটা দেখে আমি আপনাকে বলেছিলাম এনহ্যান্স বলা মিন্স হচ্ছে ভেসেল 2 ক্যাপিটাল রিকোয়ারমেন্টের বাইরে এখানে নতুন কোনো ক্যাপিটালের কথা বলা হবে, সেই বলাটাই এখানে বলছে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের মধ্যে যেমন একটু বাড়িয়েছে, এর পাশাপাশি এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে ক্যাপিটাল কনজারভেশন বাফার নামক একটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। এই ইনকর্পোরেশনটা কিভাবে করবে সেটা বলা হচ্ছে যে 2016 সালে 0.625% মানে রেগুলার যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% রয়েছে সেটার সাথে অ্যাড করতে হবে 2016 সালে। তাহলে 2016 সালে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা হয়ে যাবে 10.625। 2017 সালে হবে 0.625 এর দ্বিগুণ অর্থাৎ 1.25। তাহলে 2017 সালে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে 11.25। আচ্ছা, প্রথমত আমি একটা দোষ আপনাদের ভেঙে নেই যেটা আপনারা পরীক্ষার হলে সিগনিফিকেন্টলি ভুল করেন, মানে একদম একদম দেখেন মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা সবসময় 10%ই থাকবে, এটা কখনো ক্যাপিটাল কনজারভেশন বাফারটা অ্যাড করার কারণে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়বে না। ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে আপনি এই অ্যামাউন্টটুকু ক্যাপিটাল আকারে রাখবেন, এটা আপনার ফার্দার অ্যাডভান্টেজ দিবে, বাট তার মানে এই না মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে এটুকু এটুকু বেড়ে বেড়ে এরকম হয়েছে, এটা কিন্তু মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%ই থাকবে। আপনার ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে নতুন নতুন করে ক্যাপিটাল আপনি অ্যাড করে রাখবেন, সেটা অ্যাড করলে আপনি কি সুবিধা পাবেন সেটা আমরা একটু পরে আলোচনা করব। 2016 সালে তাহলে রাখলেন 0.625%, 2017 সালে এটা দ্বিগুণ, 2018 সালে আবার 0.625% অ্যাড হলো, 2019 সালে এসে এই চারটা 0.625 মিলিয়ে 2.5 হলো। তাহলে 2019 সাল অর্থাৎ 2020 থেকে অনওয়ার্ড আপনার 2.50% করে কনজারভেশন বাফার রাখার ব্যাপারে একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ক্যাপিটাল কনজারভেশন বাফার মাস্ট ক্যালকুলেট ফ্রম কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল। এই ক্যাপিটাল বাফারটা সবসময় কমন ইকুইটি টিয়ার 1 থেকে ক্যালকুলেশন করতে হবে। আমরা এটা আবার এক্সপ্লেন করবো একটু পরে। নতুন আরেক ধরনের ক্যাপিটালের রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট কাউন্টার সাইক্লিক্যাল বাফার। এটা হচ্ছে 0.25% করে রাখার কথা বলা হয়েছে, 0.625% করে 4 বছরের মধ্যে 2.5% ইনক্রিজ করার পরে ওইটাই চলতে থাকবে, এটা বলা হয়েছে। ক্যাপিটাল কনজারভেশন বাফারের ক্ষেত্রে 2.5% বাড়ানো হবে, এটাকেই কন্টিনিউ করার কথা বলা হয়েছে, এরপরে আর বাড়বে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কাউন্টার সাইক্লিক্যাল বাফার যেটা সেটা হচ্ছে 2.5%, এটা আর বাড়বে না, এটা অনওয়ার্ডে চলবে। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে কাউন্টার সাইক্লিক্যাল বাফারটা বাংলাদেশের জন্য অ্যালাউ না, অর্থাৎ বাংলাদেশের ইকোনমি সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচার চিন্তা করে এটাকে ডিসরিগার্ড করা হয়েছে যে এটা আসলে বাংলাদেশে অ্যালাউ না। তাহলে বাংলাদেশের শুধু ক্যাপিটাল কনজারভেশন বাফারটাই অ্যালাউ, বাট কাউন্টার সাইক্লিক্যাল বাফারটা বাংলাদেশে অ্যালাউ না। বাট ইন্টারন্যাশনাল ভেসেল যেটা আছে, মানে ভেসেলের কমিটি থেকে যে ডিসিশনটা দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু এটাকে ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে
এতটুকু জায়গা থেকে ক্যাপিটাল কনজারভেশন বাফার একটা শর্ট নোট আসলে আপনারা এই এতটুকু কথা যদি গুছিয়ে লেখেন তাহলে আপনারা যদি ভেসেল 3 পিলার নিয়ে একটা প্রশ্ন শর্ট নোট আসে, এই তিনটা পিলারকে ব্যাখ্যা করলে হয়ে যাবে। ভেসেল 2 নিয়ে কোনো প্রশ্ন করলে সেম একই রকম, ভেসেল 3 নিয়ে কোনো প্রশ্ন করলে একই রকম। মানে আমরা হয়তো মনে করছেন যে ভাইয়া এটা কি একটু শর্ট শর্ট পড়া হচ্ছে, শর্ট শর্ট পড়াটাই আপনি বুঝেন, বুঝলেই দেখবেন যে আপনার এটা থেকেই আপনি লিখতে পারবেন। এখানে আমার একটা প্যাচের কথা রয়ে গেছে যে ক্যাপিটাল কনজারভেশন বাফার যেটা 2.5%, আমরা কিন্তু ক্যাপিটাল কনজারভেশন বাফার এখন সব ব্যাংক রাখতে হচ্ছে বা রাখার বাধ্যবাধকতার মধ্যে চলে আসছি, বিকজ নাও উই আর কন্টিনিউ ইন 2024। ক্যাপিটাল কনজারভেশন বাফারটা সবসময় কমন ইকুইটি টিয়ার 1 থেকে নিতে হবে। আমরা ভেসেল 3 টিয়ার 1 এবং টিয়ার 2 যখন সেগ্রিগেশনটা দেখব তখন এই পয়েন্টটাকে ওখানে হাইলাইট করবো ইনশাআল্লাহ। এই যে ক্যাপিটাল কনজারভেশন ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা চলে আসছে। আপনাদের রিভিউ চাচ্ছি এতক্ষণ পর্যন্ত, ইটস অল অ্যাবাউট 30 মিনিটস। যতটুকু আমাদের ক্লাস হয়েছে সবাই কি সবটুকু পয়েন্ট সবগুলি পোর্শন বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েরি আছে, কোনো ধরনের অবজারভেশন? না ভাইয়া, ম্যাক্সিমাম পারছি বলে মনে হচ্ছে, বুঝতে পারছি। স্যার একটা জিনিস ওই শুরুর কথাটা একটু বুঝবো, সেটা হলো ওই যে রিস্ক ওয়েটেড অ্যাসেট একটু জোরে একটু যদি বলেন। জি বলেন ভাইয়া। বলছিলাম রিস্ক ওয়েটেড অ্যাসেটটা একটু যদি বোঝান যে এইটা আসলে কোন অ্যাসেটটা। আচ্ছা, রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে আমাদের ব্যাংকে তিন ধরনের রিস্কের কথা বলা হয়, একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, আর একটা হচ্ছে মার্কেট রিস্ক, আর একটা হচ্ছে অপারেশনাল রিস্ক। এই তিনটা রিস্কের যে প্রোডাক্টগুলি থাকে সেই প্রোডাক্টগুলির একটা ইন্ডিকেটেড পয়েন্ট থাকে, এটা বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইব একটা ফরম্যাট দেওয়া আছে। সেই শীটের মধ্যে যেই ধরেন ক্রেডিট রিস্কের পয়েন্টটা, ক্রেডিট রিস্কটা যে ধরনের ক্রেডিট আপনি লোন দিতে চান, ধরেন আপনি কর্পোরেট লোন দিবেন, তাহলে কর্পোরেট লোনের জন্য বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেমেটিক একটা ইন্ডিকেটর আছে যে কর্পোরেট লোনের ক্রেডিট রিস্ক হচ্ছে এত, তাহলে ওই অ্যাসেটের রিস্কটা ওইটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে একটা ম্যাথ করবো এই আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য, যে অনেকের মাথায় কাজ করে যে আসলে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কিভাবে আসে। আমরা একটা ম্যাথ করবো ভাইয়া, ম্যাথটা করলে আমার মনে হয় এটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো ধরনের অবজারভেশন এতক্ষণ পর্যন্ত? ভাইয়া, ওই যে কিছুক্ষণ আগে ওই যে ইমপ্লিমেন্ট ক্যাপিটাল কনজারভেশন বাফার যেটা একটু বললেন লাস্টের দিকে, ওইটা কি আরেকবার একটু কি বলা যায়? ওই যে 16 সালের বা 17 সালের 18 সালের যে মানে ক্যালকুলেশনটা করলেন, যদি আরেকবার একটু আলোচনা করতেন। আচ্ছা, ক্যাপিটাল কনজারভেশন বাফারটার কথা বলা হয়েছে যে মানে এটা হচ্ছে আমরা বারবার বলেছি যে ভেসেল 2 এর সাথে ভেসেল 3 ডিস্টিংশনটা হচ্ছে ভেসেল 3 তে কিছু জিনিসের কিছু নতুন এনহ্যান্সমেন্ট এসছে, এবং এই এনহ্যান্সমেন্টটা ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে স্টেবল করার জন্য করা। হ্যাঁ, ভেসেলের কিন্তু মোটোটা খুব ভালো। ভেসেল চাচ্ছে প্রত্যেকটা দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাসেট কোয়ালিটিটাকে ভালো করা এবং প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বেসটাকে ভালো করা। বেস ভালো করতে পারলে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি কিন্তু ব্যাংক রানে পড়ার সম্ভাবনা কম থাকে, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ডিমোলিশ হওয়ার সম্ভাবনা কম থাকে। মানে আমরা এখন এই এখনকার যে সিনারিওতে বসে আছি, পড়ে আছি, মানে আমরা এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমাদের দেশের উইক ব্যাংকগুলি নিয়ে আমরা যে অবস্থায় আছি, শুধুমাত্র এই ভেসেল ইমপ্লিমেন্টেশনটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারতাম তাহলে আমরা আমাদের এই এখনকার সিনারিও দেখতে হতো না। আমার সিআরআর এসএলআর এটা ভেঙে ওইটা ভেঙে, মানে লিকুইডিটি রিজার্ভ ভেঙে এই ভেঙে ওইগুলো ফান্ড নেওয়ার ইস্যু থাকতো না। ওরা যেভাবে বলেছে যে যেই অ্যাসেটের যতটুকু যেভাবে ক্যাপিটাল মিনিমাম ক্যাপিটাল যেভাবে যতটুকু রিটেইন করার কথা অতটুকু যদি আমরা প্রপার ওয়েতে রিটেইন করতাম তাহলে আমরা আসলে এই প্রবলেমটা পড়তাম না। আচ্ছা, ভেসেল 3 তে বলা হয়েছে ক্যাপিটাল কনজারভেশন রেগুলার 10% ক্যাপিটাল রিকোয়ারমেন্টের পাশাপাশি ক্যাপিটাল কনজারভেশন আকারে আমার 2.5% এডিশনাল ক্যাপিটাল রিটেইন করতে হবে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে। বাট এখানে একটা সুযোগ দিয়েছে যে 2.5% একবারে করতে হবে না, 2016 সালে প্রথমে দেওয়া হয়েছে যে 2016 সালে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 0.625% হচ্ছে ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখবে। 2017 সালে এটা দ্বিগুণ হলো, 2018 সালে
0.625 আরেকটা অ্যাড হলো 2019 সালে এটা 2.5 ফ্ল্যাট হয়ে গেল। 2000 ভেসেল কমিটি ডিসিশন অনুযায়ী 2.5 হয়ে যাওয়ার পর এটা আর বাড়বে না, এটা ওইটাই কন্টিনিউ করতে হবে। তো যেহেতু 2020-এ আমরা অলরেডি 2020-এ আমরা 2.5 কন্টিনিউ করেছি, সেজন্য 2020-এর পরে এখন আমরা এখনকার কন্ডিশনে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% রাখার পাশাপাশি 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হবে। আমি একটু বলে দিই, মানে আপনাদের কিছু ছোটখাটো কিউরিসিটি কাজ করে যে ভাইয়া মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের উপর এটার কোনো প্রভাব পড়ছে না, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% থাকছে, তাহলে আমি ক্যাপিটাল কনজারভেশন বাফারটা রাখবো কেন, দরকার আছে কি? না রাখলে আমার কি কোনো ক্ষতি আছে কিনা? হ্যাঁ, না রাখলে ক্ষতি আছে। কেউ যদি ক্যাপিটাল কনজারভেশন বাফারটা প্রপার ওয়েতে রাখতে না পারে, তাহলে সেই ব্যাংক বা সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেই বছর কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এখন আপনি একটা ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রচুর পরিমাণ শেয়ার হোল্ডার আছেন, ইউ হ্যাভ অলরেডি নোন দ্যাট এ লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্ট আপনাদের হচ্ছে শেয়ার হোল্ডার। আপনি যদি ডিভিডেন্ড না দেন শেয়ার মার্কেটে, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা গুডউইলটা কিভাবে যাবে? এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ভালো না, ভালো হইলে তো ডিভিডেন্ডই দিতে হবে, তাহলে ডিভিডেন্ড যেহেতু দিচ্ছে না, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে, তার মানে আপনি একটা স্ক্যামে পড়ছেন। আপনার পরের বছরের শেয়ার থেকে আপনি যে পরিমাণ প্রফিট করার কথা, সেই প্রফিটটা আপনি আসলে প্রপার ওয়েতে ডিজায়ার লেভেলে আর্ন করতে পারবেন না। এই জন্য ক্যাপিটাল কনজারভেশন ব্যাপারটা যদিও মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের সাথে অ্যাড করা হয়নি, বাট এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে। ওকে, আমরা যাচ্ছি ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের কথা বলছি। ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এই যে ভেসেল 3-তে আমরা বলেছিলাম ক্যাপিটালটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় বা ক্যাপিটালটা কিভাবে আছে না আছে। প্রথমত ভেসেল 3 কোন একটা ব্যাংকের সকল ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটা হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। টিয়ার 1 ক্যাপিটালকে আবার দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটা হচ্ছে অ্যাডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। আর টিয়ার 2 ক্যাপিটালকে কোনো ধরনের ভাগ করা হয় না, সেটার মধ্যে আসলে কয়েক ধরনের প্রোডাক্টের নাম দেওয়া আছে, যে প্রোডাক্টগুলি আসলে এখানকার টিয়ার 1 ক্যাপিটাল টিয়ার 2 ক্যাপিটাল ক্যালকুলেশনে ব্যবহার করা হয়। আপনাদের কাজ হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল এখানে আমি দিয়েছি 6টা, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল এখানে দিয়েছি 2টা, 8টা, টিয়ার 2 ক্যাপিটাল দিয়েছি 4টা, এই 12টা মুখস্থ করতে হবে, সোজা বাংলা কথা, এর বাহিরে কোনো কথা নেই, মুখস্থ। কারণ এই জায়গাটা থেকে দুইটা শর্ট নোট আসে। নাম্বার 1 টিয়ার 1 ক্যাপিটাল একটা শর্ট নোট আসে, টিয়ার 2 ক্যাপিটাল একটা শর্ট নোট আছে। ম্যাথের মধ্যে যদি আপনি এই 12টা ক্যাটাগরি কোনটা কোথায় রয়েছে এইটা যদি আপনি প্রপার ওয়েতে না জানেন, তাহলে আপনি কিন্তু ম্যাথ ভুল করে ফেলবেন। সেজন্য এই 12টা, শুধুমাত্র 12টা, আপনি যদি ইউটিউব সার্চ দেন, আপনি যদি গুগলে সার্চ দেন, অথবা অন্য কোনো জায়গায় যান, আরো অনেকগুলি জিনিস পাবেন। আপনি অন্য কোনো জায়গাগুলিতে গিয়ে আপনি মাথা নষ্ট করার দরকার নেই, আমি জাস্ট যে কয়টা লিখেছি সেই কয়টাই শুধু আপনি মনে রাখবেন। তাহলে কমন ইকুইটি টিয়ার 1 এর মধ্যে আছে পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম মিন্স হচ্ছে শেয়ারের ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালুর মাঝখানে যেই প্রিমিয়ামটা, সেটা। স্ট্যাটিউটরি রিজার্ভ, স্ট্যাটিউটরি রিজার্ভ মানে হচ্ছে বাধ্যবাধকতার মাধ্যমে যে রিজার্ভটা রাখা হয়, অর্থাৎ সিআরআর এসএলআর টাইপের যে রিজার্ভটা প্রত্যেক ব্যাংক রিটেন করতে হয়, সেটাকে বলা হয় স্ট্যাটিউটরি রিজার্ভ। জেনারেল রিজার্ভ, স্ট্যাটিউটরি রিজার্ভের বাইরে অনেক সময় অনেক ব্যাংক কিছু রিজার্ভ রাখে, সেটাকে জেনারেল রিজার্ভ বলে। রিটেইন আর্নিং হচ্ছে কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিভিডেন্ড দেওয়ার পর যে আর্নিংসটা থাকে, সেটাকে আমরা বলি রিটেইন আর্নিংস আফটার ডিডাক্টিং অল টাইপস অফ ট্যাক্স এন্ড আদার থিংস। মাইনরিটি ইন্টারেস্টটা খুবই খুবই ইন্টারেস্টিং। মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে সে কোন একটা সাবসিডারি কোম্পানি রয়েছে, যার একটা প্যারেন্ট কোম্পানি রয়েছে। আমরা জানি প্যারেন্ট কোম্পানি হয় সাধারণত ওই সকল কোম্পানি, যে কোম্পানি কোন একটা কোম্পানির মধ্যে কোন একটা কোম্পানির 50% বেশি শেয়ার হোল্ড করে, তাকে আমরা বলি প্যারেন্টস কোম্পানি। আর যে কোম্পানিটা অন্য যে কোম্পানির শেয়ার হোল্ড করে 51 বা 50% বেশি শেয়ার হোল্ড করে, তাকে আমরা প্যারেন্ট কোম্পানি বলি, আর ওই কোম্পানিকে আমরা বলি সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে সাবসিডিয়ারি কোম্পানিতে ধরেন এবিসিডি হচ্ছে একটা সাবসিডিয়ারি কোম্পানি, এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে XYZ। প্যারেন্ট কোম্পানি বলার সাথে সাথে আমি বুঝলাম যে XYZ আসলে
XYZ আসলে সাবসিডিয়ারি কোম্পানির 50% বেশি শেয়ার হোল্ড করে, তাহলে এই প্যারেন্ট কোম্পানি ছাড়া ওই সাবসিডিয়ারি কোম্পানিতে অন্য যত ধরনের ডিরেক্টর বা শেয়ার হোল্ডার আছে তাদেরকে বলা হয় মাইনর, এবং ওই মাইনরদের ভোট, ওই মাইনরদের অ্যাক্টিভিটিস, ওই মাইনরদের ইন্টারেস্ট, ওই মাইনরদের রিজার্ভেশন, ওই মাইনরদের ডিমান্ড, সকল জিনিসকে আমরা একসাথে বলবো মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে 6টা হলো কমন ইকুইটি টিয়ার 1। এডিশনাল টিয়ার 1 এ থাকবে হচ্ছে পারপেচুয়াল ডেট, প্রেফারেন্স শেয়ার, এই দুইটাই। প্রেফারেন্স শেয়ারটাকে আবার কোন কোন বইতে, কখনো কখনো পরীক্ষায় প্রেফারেন্সিয়াল নন কিউমিলেটিভ ওয়ার্ডটা দিয়েও বোঝানো, হ্যাঁ, পারপেচুয়াল নন কিউমিলেটিভ এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয় প্রেফারেন্স শেয়ারকে অনেক সময় পারপেচুয়াল নন কিউমিলেটিভ ওয়ার্ড দিয়ে বোঝানো হয়। তাহলে আসলে পারপেচুয়াল যখনই লেখা থাকবে তখনই আমি বলবো যে এটা আসলে এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। টিয়ার 2 ক্যাপিটালের মধ্যে পড়বে সাবঅর্ডিনেট ডেট, জেনারেল প্রভিশন। প্রভিশনের ইস্যুটা আপনারা জানেন যে লোন রাইট আপের ক্ষেত্রে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা একটা প্রভিশন রাখি, সেটার কথা বলা হয়েছে জেনারেল প্রভিশন। এবং এটা লোন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য বিভিন্ন ধরনের প্রভিশন রাখার কথা বলা থাকে সাধারণত। আদার প্রেফারেন্স শেয়ার, আদার প্রেফারেন্স শেয়ার এখানে হচ্ছে প্রেফারেন্স শেয়ার, হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার, আদার প্রেফারেন্স শেয়ার, রিভ্যালুয়েশন অ্যামাউন্ট, এই 4টা জিনিসকে টিয়ার 2 ক্যাপিটালে ইনক্লুড করা হয়। তাহলে টিয়ার 1 ক্যাপিটালে 2টা পার্ট, সেটা হচ্ছে এগুলি হচ্ছে সরাসরি, আর এইদিকে হচ্ছে আরেকটা পার্ট থাকে, আর টিয়ার 2 তেও হচ্ছে এই অংশগুলি সাধারণত দেওয়া থাকে বা থাকে। এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটা খুবই জরুরি। টিয়ার 1 ক্যাপিটালের কমন ইকুইটি টিয়ার 1 এবং এডিশনাল টিয়ার 1 এর মধ্যে যদি কোনো পার্থক্য করতে চাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল? দুইটা পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আসলে সরাসরি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের সাথে ইনভলভ। এডিশনাল টিয়ার 1 ক্যাপিটালটা ইন ফিউচারে ইনকার্ড হয়, কারেন্টলি এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজ এর সাথে সাধারণত সরাসরি অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত থাকে না। যেমন পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটিউটরি রিজার্ভ, নগদ রাখার ইস্যু থাকে, নগদ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত। এডিশনাল টিয়ার 1 ইভেনচুয়ালি টিয়ার 2 ক্যাপিটালটাও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সরাসরি কারেন্ট ইকোনমিক ইয়ারের অথবা কারেন্ট ইকোনমিক প্রফিট লসের সাথে সরাসরি ইনভলভ থাকে না। সেই জন্য এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটালের তুলনায় কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এটার একটা ডেমো দেখান। এইটার ডেমোই হচ্ছে যে আমি এটাতে গ্র্যাভিটি দিলাম, এইটার ডেমোই হচ্ছে এই যে এই কথাটা। ক্যাপিটাল কনজারভেশন বাফার যখন রাখার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে ক্যাপিটাল কনজারভেশন বাফার মাস্ট ক্যালকুলেট ফ্রম কমন ইকুইটি টিয়ার 1। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট মিস, মানে ক্যাপিটাল কনজারভেশন বাফার আপনি এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল অথবা টিয়ার 2 ক্যাপিটাল থেকে নিলে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, সেটা আপনাকে অবশ্যই কমন ইকুইটি টিয়ার 1 থেকে নিতে হবে। এবার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে ভেসেল 3 তে 10%। আমি এবার প্রশ্ন করব, যারা মনোযোগ দেন নাই একটু মনোযোগ দিবেন, আমি এখন প্রশ্ন করব। টিয়ার 1 কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আমার মিনিমাম ভেসেল 3 তে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। 10%টা মিলাচ্ছে কিভাবে? এডিশনাল টিয়ার 2 ক্যাপিটাল যেটা সেটা ম্যাক্সিমাম 1.5% হবে, ম্যাক্সিমাম প্লিজ। কমন ইকুইটি টিয়ার 1 হবে মিনিমাম 4.5%, টিয়ার 2 ক্যাপিটাল হবে ম্যাক্সিমাম 4%। তাহলে যদি আমরা ফ্লোর বা সিলিং বা জেনিথ লেভেলটাকে টাচ করি, তাহলে এখানে ধরেন 4.5 স্টেপ ফরওয়ার্ড নিলাম, এখানে 1.5 নিলাম, 6 হলো, এখানে 4 নিলাম, তাহলে মিনিমাম 10 হয়ে গেল। কিন্তু এটা গভর্নমেন্টটা কিন্তু করে দিয়েছে যেটা হাইস্ট 1.5 হতে হবে, এর কম হলে অ্যাকসেপ্ট করবো, এর বেশি হলে অ্যাকসেপ্ট করা যাবে না। মিনিমাম 4.5 হবে, 5 হবে,
এর কম হলে অ্যাকসেপ্ট করা যাবে না, এর বেশি হলে অ্যাকসেপ্ট করা যাবে। ম্যাক্সিমাম 4% হবে, এর কম হলে অ্যাকসেপ্ট করা যাবে, এর বেশি হলে অ্যাকসেপ্ট করা যাবে। তাহলে আমাকে 3 জন ব্যক্তি বলবেন, একজন প্রথমে বলবেন, তারপরে আরেকজন বলবেন, আরেকজন বলবেন, 3 জন বলবেন। আমি যে কথাটা বলি সেই কথাটা বলবেন। আমি বলছি, আমি এখন যেটা বলবো সেটা আপনারা 3 জন বলবেন, যে কোনো 3 জন। আমি বলছি মিনিমাম ক্যাপিটাল ভেসেল 3-তে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। ভেসেল 3-তে সাধারণত 2টা টিয়ার আছে, একটা হচ্ছে টিয়ার 1 আর একটা টিয়ার 2। টিয়ার 1-এ 2টা পার্ট, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 আর একটা হচ্ছে এডিশনাল টিয়ার 1। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% ফিল আপ করার জন্য কমন ইকুইটি টিয়ার 1 থেকে নিতে হবে আমার মিনিমাম 4.5%, এডিশনাল টিয়ার 1 থেকে নিতে হবে ম্যাক্সিমাম 1.5%, টিয়ার 2 থেকে নিতে হবে ম্যাক্সিমাম 4%। এই 10 এই ওয়ার্ডটুকু, এইটুকু যা বলেছি এটুকু আপনার একটু আমাকে বলেন, একজন বলেন। সাহস করছেন না? হ্যাঁ, জি, ওয়ালাইকুম সালাম, সাইফুল্লাহ ভাই। টোটাল আমাদের ক্যাপিটাল রাখতে হবে 10%। ওকে, এর মধ্যে আমরা জানি টিয়ার 1 থেকে রাখতে হবে, টিয়ার 1 এর 2টা পার্ট, একটা হলো কমন ইকুইটি আর একটা হলো এডিশনাল। হুম কমন থেকে 4.5 হবে মিনিমাম, হুম আর এডিশনাল ইকুইটি থেকে হবে 1.5 ম্যাক্সিমাম, হুম টোটাল 6%। হুম আর টিয়ার 2 থেকে 4%, তাও এটা হলো ম্যাক্সিমাম। টিয়ার 1 এ বেশি হইলে হতে পারে, কিন্তু টিয়ার 2 তে ম্যাক্সিমাম 4%, এর বেশি হবে না, কম হইলে ভালো হয় বা কম হইতে পারে। থ্যাংক ইউ সাইফুল্লাহ ভাই, সুন্দর করে বলেছেন। আরেকজন বলেন। স্যার ওনার কথাটা ঠিকই আছে, এটা কি আবার বলবো? হ্যাঁ, ওনার কথা তো ঠিক আছে, ওইটি আবার রিপিট করেন আরেকজন। আচ্ছা, আর টিয়ার 1 থেকে কমন ইকুইটি থেকে মিনিমাম 4.5%, আর অ্যাডিশনাল থেকে ম্যাক্সিমাম 1.5%, আর টিয়ার 2 থেকে ম্যাক্সিমাম 4% রাখতে হবে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। আরেকজন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমাদের এই ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনে আমাদের মিনিমাম টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। তো আমাদের কমন ইকুইটি টায়ার 1-এ আমাদের এখানে যে ক্লাস থেকে যেটা দেখলাম যে আমাদের মিনিমাম 4.5% রাখতে হবে। আর অ্যাডিশনাল টিয়ার 1 যেটা, সেটাতে ম্যাক্সিমাম আমি 1.5% রাখতে পারবো অফ মাই টোটাল ROA আর কি, RW। হ্যাঁ, আর টিয়ার 2 যেটা, এটাতে আমি ম্যাক্সিমাম 4% রাখতে পারবো। তাহলে 4.5 টিয়ার 1 প্লাস 1.56, আর টিয়ার 2 তে আমার ম্যাক্সিমাম 4। এই টোটাল আমার ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন টোটাল হচ্ছে 10%। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, একদম গোছায় শেষ করে সুন্দর করে বলেছেন। তার মানে আমরা যদি র্যাপ আপ করি, আসলে টিয়ার 1 থেকে যাবে 6%, টিয়ার 2 থেকে নিতে হবে ম্যাক্সিমাম 4%, টিয়ার 1 থেকে নিতে হবে মিনিমাম 6%, টিয়ার 2 থেকে নিতে হবে ম্যাক্সিমাম 4%। ঠিক আছে, ভেরি গুড। জি জি। ওকে, এবার আমরা এই পার্টটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আসলে বেসেল ইমপ্লিমেন্টেশন নিয়ে কি সার্কুলার করেছে, তাদের আসলে এখতিয়ার কি, তারা আসলে কি করেছে। বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর 2014-এ একটা সার্কুলার ইস্যু করেছে, বিআরপিডি সার্কুলার নাম্বার 18। সেই সার্কুলারে অ্যাকশন প্ল্যান হিসেবে তারা এভাবে ইমপ্লিমেন্টেশনের কথা বলেছে। টিয়ার 1 টিয়ার 2 ক্যাপিটাল ভেসেল ইমপ্লিমেন্টেশন নিয়ে বাংলাদেশ ব্যাংক আসলে ইস্যুয়েন্স অফ গাইডলাইন্স অফ রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসি একটা গাইডলাইন ইস্যু করেছে, সেটা ডিসেম্বর 2024-এ। কমেন্সমেন্ট অফ ভেসেল 3 ইমপ্লিমেন্টেশন প্রসেস বাংলাদেশ ব্যাংক 2015 সালে স্টার্ট করেছে, যেটা আমরা আর্লি স্টেজে বলেছি। ক্যাপাসিটি বিল্ডিং অফ ব্যাংক এন্ড বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস জুন 2015 থেকে এত, এখানে ওই যে বাফার 1 বাফার 2 ইত্যাদির কথা বলা হয়েছে। ইনিশিয়াল অফ ফুল ইমপ্লিমেন্টেশন অফ ভেসেল 3 হচ্ছে জানুয়ারি 2020 থেকে ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে।
পেজ ইন অ্যারেঞ্জমেন্ট আসলে বাংলাদেশ আমরা কিভাবে করার কথা বলা হয়েছে। এবার একটু আগে আমরা যে ইনফরমেশনটা শেয়ার করেছি সেটা আবার এখানে র্যাপ আপ করার সুযোগ থাকবে। মিনিমাম কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল থেকে বলা হচ্ছে 2015 সালে নেওয়া হবে 4.5%, 2016 সালে নেওয়া হবে 4.5%, বাট এটার সাথে ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে 0.625% নিতে হবে। আমরা বলেছিলাম ক্যাপিটাল কনজারভেশন বাফারটা সবসময় কমন ইকুইটি টিয়ার 1 থেকে নিতে হবে, সেই জন্য কমন ইকুইটি টিয়ার 1 এটা যোগ করে দিয়েছে। 2017 সালে এটাকে দ্বিগুণ করে এখানে যোগ করেছে, 2018 সালে তার সাথে আবার 0.62 যোগ করে এখানে করেছে, 2019 সালে এটা 2.5 হয়েছে, 2020 সালে এটা 2.5 ধরে ধরে এগিয়েছে। মিনিমাম টিয়ার 1 ক্যাপিটাল সব মিলিয়ে কত হচ্ছে মিনিমাম টিয়ার 1 ক্যাপিটাল, এই জায়গাটুকু আমার আর আলোচনা করার দরকার নাই, বাট আপনারা বুঝতে পারছেন যে এগুলি যোগ করলে এখানে 10% হচ্ছে, এগুলি যোগ করলে এখানে 10.625% হবে, এখানে সেটা 11.25% হবে, এখানে সেটা 11. এটা হবে, এটা হবে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু কেউ এটা বলা যাবে না যে যখন ক্যাপিটাল কনজারভেশন বাফার অ্যাড করেছে, দেখেন এখানে লিখেছে মিনিমাম টোটাল ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল কনজারভেশন বাফার, ওয়ার্ডিংটা কিন্তু এইভাবে লিখেছে। আপনি কিন্তু যখনই ক্যাপিটাল কনজারভেশন বাফার অ্যাড করবেন সেখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাইয়া তার মানে হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা এখন 12.5%, নট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% আছে, ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে 2.5% এখন আমাদের মধ্যে অ্যাড হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার 2024 সালে, সেই সার্কুলারটা আমরা একটু ওভারভিউ করেছি। লিমিট মিনিমা এবং লিমিট ম্যাক্সিমা একটা শর্ট নোট আছে, রিস্ক ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, ট্রেড ফাইন্যান্সের জন্য ইম্পর্টেন্ট। এই একটা সিঙ্গেল শর্ট নোট 3 জায়গায় আসে, কিন্তু এই সিঙ্গেল শর্ট নোটটা আপনারা জানেন। লিমিট মিনিমা এবং লিমিট ম্যাক্সিমা মিনস হচ্ছে কোন জায়গা থেকে ক্যাপিটালের কত অংশ কিভাবে নিতে হবে সেটা হচ্ছে এখানে বলা। এখন এবার আমি এটা একটু পড়ি, পড়ার পরে যিনি বলবেন যে ভাই আমি বুঝি নাই, তার জন্য আমি রিপিট করব। আমার ধারণা কেউ না বুঝে থাকবেন না। লিমিট মিনিমা এবং ম্যাক্সিমার মধ্যে প্রথম পয়েন্টে বলা হচ্ছে ভেসেল 3 কমন ইকুইটি টিয়ার 1 যাবে অ্যাট লিস্ট 4.5%। অ্যাট লিস্টটাকে আমি আর একটু সুন্দর ভাষায় বলছিলাম মিনিমাম 4.5%, আমরা বুঝতে পেরেছি। টিয়ার 1 ক্যাপিটাল উইল বি অ্যাট লিস্ট 6%। এটা কি আমাকে কেউ একটু ভেঙে বলে দিতে পারবেন, ইফ এনিওয়ান ইন্টারেস্টেড? 2 নম্বর পয়েন্টটা টিয়ার 1 ক্যাপিটাল কমন এবং এডিশনাল মিলায় 6%। ওকে, ভেরি গুড। কে বলেছেন ভাইয়া? সাকলাইন। সাকলাইন ভাই, থ্যাংক ইউ। আমরা এখানে দেখে এসেছি, আমি এই পয়েন্টটা একটু হাইড করে এসেছি, আমি কিন্তু এটা ক্লিয়ার করি নাই, শুধুমাত্র একটা সিঙ্গেল সেন্টেন্স বলেছিলাম। টিয়ার 1 এর মধ্যে তোমার দুইটা পার্ট, এখান থেকে মিনিমাম 4.5, এখান থেকে ম্যাক্সিমাম 1.5, তাহলে দুইটা যোগ করলে তো আমার এখানে 6 হয়, সেই 6 এর কথাই ওখানে আসলে বলেছে। তাহলে 2 নম্বর পয়েন্ট বলেছে টিয়ার 1 ক্যাপিটাল উইল বি অ্যাট লিস্ট 6%। মিনিমাম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা আমরা জানি। এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল ক্যান বি অ্যাডমিটেড ম্যাক্সিমাম আপ টু 1.5%, জানি। টিয়ার 2 ক্যাপিটাল ক্যান বি অ্যাডমিটেড ম্যাক্সিমাম 4%, জানি। এতটুকু জায়গায় আমি কাটি নাই, বাট আপনাদের জন্য একটু বলে রাখা, এই জায়গাটুকু বাদ প্লিজ, এটা আপনারা মাথায় নিবেন না, এই পার্সেন্টেজের এটা মাথায় নিবেন না, হ্যাঁ এটা বাদ। অর দিয়ে যতটুকু পার্সেন্টেজ দেওয়া এটা বাদ, খাও। তাহলে আগেরটুকু পড়বেন। তাহলে টিয়ার 1 কমন ইকুইটি টিয়ার 1, এডিশনাল টিয়ার 1, টিয়ার 2 কোনটা কোথায় কিভাবে থাকবে না থাকবে এভরিথিং আমি ক্লিয়ারলি জানি। এই রেশিওগুলি, এই মনিটারি ইনফরমেশনগুলি, ডেটাগুলি একসাথে সাবমিট করার নাম হচ্ছে লিমিটস, ম্যাক্সিমা এবং মিনিমাম। এবার যদি কেউ একজন বলেন যে ভাই আর যাই হোক, রিস্কে আসুক, ট্রেজারিতে আসুক, ফরেন ট্রেডে আসুক, এই শর্ট নোট আসলে এবার ছাড়াছাড়ি নাই, এটা দিবই, কারণ এটা আসলে খুবই সোজা। আমি যদি ব্যাকএন্ডের হিস্ট্রিটা প্রপার ওয়েতে জানি তাহলে এটা খুবই ইজি একটা টপিকস। ওকে, ক্যারি ফরওয়ার্ড। এবার আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে যাব মানে হচ্ছে আমি অলরেডি জানা জিনিসগুলি জানি, তারপর আমি একটু রিক্যাপ করে যাব। কারণ রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ভাইয়া রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কি জিনিস, এটা নিয়ে আমরা এখানে একটু আলোচনা করবো। আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, আমরা একটু কথা বলবো।
No scheduled bank in Bangladesh shall commence and carry out its business unless it has a minimum paid up capital. মিনিমাম পেইড অফ ক্যাপিটাল ছাড়া কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নামের সাথে আনলিস্টেড হয় না। এই মিনিমাম পেইড আপ ক্যাপিটাল এখন আমাদের দেশে কত, কেউ কি বলতে পারবে? কোন একটা ব্যাংকিং কোম্পানিতে অ্যাড হওয়ার জন্য মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কত রাখতে হয়? 400 কোটি টাকা। এটা হচ্ছে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। ব্যাংকস শ্যাল অলসো তাহলে পেইড আপ ক্যাপিটাল যেটা সেটা রাখতে হয়। ব্যাংক শ্যাল অলসো মেনটেন এ মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অফ অ্যাটলিস্ট 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। টিয়ার 1 থেকে এত, টিয়ার 2 থেকে এত, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, আমি জানি এটা। এখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটাকে যদি আমি ভাঙি, এটার আসলে ফর্মুলাটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ইজ ইকুয়াল টু ইলিজিবল রেগুলেটরি ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট ইনটু 100। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বের করার সূত্র। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে সাধারণত তিনটা অ্যাসেট রয়েছে, যেই তিনটা কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করি, সেই তিনটা কম্পোনেন্টের যোগফলটাকে হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট বলে। দুইটা জায়গায়, এতটুকু আলোচনার মধ্যে দুইটা জায়গায় আপনাদের টুকটাক কিছু প্রবলেম থেকে থাকবে। সেটা হচ্ছে যে ভাইয়া কেন জানি রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটার মধ্যে ভোলাই যাচ্ছি। আমি জানি না আমার হচ্ছে আর কি, আপনাদের হচ্ছে কিনা জানি না। কেউ কি আমাকে একটু কনফার্ম করবেন যে ভাই আসলে হচ্ছে? তাহলে আমি এই জায়গাটাতে অন্য টেকনিক অ্যাপ্লাই করব। জাস্ট দুইটা ওয়ার্ড। ভাইয়া অন্য টেকনিক একটু একটু বলেন, হ্যাঁ এটা আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে, একটু আচ্ছা, বুঝাই বলেন। আপনাদের একটু অসুবিধা হচ্ছে। একটা ম্যাথ আমরা দেখি, দেখার পরে আমাদের মাথায় এবার ক্লিয়ার হয় কিনা। একটা ম্যাথ ইন দ্য মিন টাইম আমাদের একটা ম্যাথ সলিউশন হয়ে যাবে। ম্যাথটার প্রশ্নটা হচ্ছে, assume that you are working in a private commercial bank in Bangladesh named P Bank। একটা ব্যাংকে আপনি চাকরি করেন। Your bank credit portfolio are given below। আপনার ব্যাংকের ক্রেডিট পোর্টফোলিওটা এখানে দেওয়া হয়েছে। আমি ছোট ছোট ক্রেডিট পোর্টফোলিও দিচ্ছি, আমি অনেক খুব বড় ক্রেডিট পোর্টফোলিও দিচ্ছি না। প্রথমে হচ্ছে কর্পোরেট লোন হচ্ছে আপনার ব্যাংকে আছে 5,000 কোটি টাকা, সিএমএসএমই লোন আছে 2,000 কোটি টাকা, কনজিউমার ফাইন্যান্স আছে 1,000 কোটি টাকা, হাউস বিল্ডিং লোন উইথ সিকিউরড এটা আছে 1,000 কোটি টাকা। হিয়ার corporate loan contain 20%, CMSME contain 40%, consumer finance contain 100%, and house building finance contain 125% risk weighted asset। এই যে আমি এই কথাটাই বলছি যে আপনার ব্যাংকের এই ফিগারটা তো আপনি চেঞ্জ করবেন না। এটা টাইম টু টাইম আপনার ব্যাংকে আসলে কর্পোরেট লোন যতটুকু সেই ফিগারটা এখানে আসবে, সিএমএসএমই এর জন্য যতটুকু সেই ফিগারটা এখানে আসবে, কনজিউমার ফাইন্যান্সের জন্য যতটুকু অতটুকু এখানে আসবে, হাউস বিল্ডিং ফাইন্যান্স বা অন্য কোনো ধরনের লোন যদি আপনার ব্যাংকে থাকে সেগুলির অ্যামাউন্ট এখানে আসবে। বাট নিচের এই যে রিস্ক ওয়েটেড ইন্ডিকেটর গুলি দেওয়া আছে, কোন লোনটার রিস্ক ওয়েটেড অ্যাসেট কতটুকু, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রি ডিটারমাইন্ড রেশিওটাই এখানে পয়েন্ট আউট করেছি। এবং এটা কিন্তু পরীক্ষার হলেও কিন্তু আপনাদের মুখস্থ করে যেতে হবে না, এটা বলে দিবে যে কর্পোরেট লোনের আসলে রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু কত, কনজিউমার ফাইন্যান্সের রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু কত, অথবা হাউস বিল্ডিং ফাইন্যান্সের রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু কত, সেটা কিন্তু সব আপনাদের বলে দিবে। এবং এখানে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা যত বেশি হবে সেই অ্যাসেটটা তত ভালো, মানে রিস্কলেস অ্যাসেটের রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু তত বেশি। দেখেন হাউস বিল্ডিং ফাইন্যান্সের অ্যাসেট ভ্যালুটা সবচেয়ে বেশি, রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালুটা বেশি, বিকজ এটার মধ্যে রিস্কটা কম। অন্যদিকে কর্পোরেট লোন এটা রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু দিচ্ছে 20%, ইট মিনস এটা বেশি রিস্ক ইন্ডিকেট করছে। তাহলে আমার লোনগুলির অ্যামাউন্ট পেলাম এবং প্রত্যেকটা রিস্ক ওয়েটেড অ্যামাউন্ট কত সেটা তারা এখানে পয়েন্ট আউট করে দিয়েছে। এবার আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। উই অলসো অ্যাসার্টেন দ্যাট দ্য পি ব্যাংকস কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 200 কোটি টাকা। আপনাদের সিরিয়াল, এখানে কিন্তু কোনো পেঁচানো প্রশ্ন নাই। কমন ইকুইটি টিয়ার 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলি 6-7টা নাম জেনেছি, এখানে কিন্তু নামগুলি বলে নাই। এখানে যদি স্ট্রেট ফরওয়ার্ড কমন ইকুইটির ভ্যালুটা বলে দিয়েছে 200 কোটি টাকা, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটালের ভ্যালু বলে দিয়েছে 35 কোটি টাকা, টিয়ার 2 ক্যাপিটালের ভ্যালু বলেছে 150 কোটি টাকা, রিস্ক ওয়েটেড অফ অপারেশনাল রিস্কের
ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ অপারেশনাল রিস্ক, কারণ দেখেন আমরা বলেছিলাম আলোচনার শুরুতে 3 ধরনের রিস্কের কথা বলেছিলাম, ক্রেডিট রিস্ক, অপারেশনাল রিস্ক, মার্কেট রিস্ক। ক্রেডিট রিস্ক আপনি সেগ্রিগেট করতে পারেন, অনেক ধরনের ক্রেডিট ইন্ডিকেটর আপনার থাকে, কিন্তু মার্কেট রিস্ককে এভাবে সেগ্রিগেট করা যায় না, অপারেশনাল রিস্ককে এভাবে সেগ্রিগেট করা যায় না। এই জন্য মার্কেট অপারেশনাল রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু কত সেটা সরাসরি বলে দিয়েছে, আর মার্কেট রিস্কের সরাসরি রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু যেটা সেটা এখানে বলে দিয়েছে। এবং আপনাদের পরীক্ষাতেও যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন নিয়ে কোনো ম্যাথ আসে, তাহলে অপারেশনাল রিস্ক এবং মার্কেট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যামাউন্টটা বলে দিবে সরাসরি, এটা কোনো ক্যালকুলেশনে যাবে না, শুধুমাত্র ক্রেডিট রিস্কটাকেই সাধারণত ক্যালকুলেশনে ফেলবে। এবার এই ম্যাথে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, রিকোয়ারমেন্ট হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, এই ব্যাংকের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ভ্যালু অ্যাসেট কত। 2 নম্বর বলছে ক্যালকুলেট কার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা ক্যালকুলেট করতে বলছে, যে দুইটা জায়গায় আমার আর আপনার সমস্যা হচ্ছে সেই দুইটা জায়গায় ব্যাখ্যা করতে বলেছে। 3 নম্বর বলছে এক্সপ্লেন দ্য রেজাল্ট এগেইনস্ট কার ফর পি ব্যাংক অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নিয়ম অনুযায়ী কার যেটা আপনি রেজাল্ট বের করলেন সেটা আসলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা বা কি অবস্থা, এটা ইন্টিগ্রেশন দেওয়ার কথা বলেছে। 3 নম্বর, তাহলে প্রথম বলেছে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা বের করার জন্য। রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করতে গেলে আমরা জানি 3 ধরনের অ্যাসেটের রিস্ক ওয়েটেড অ্যাসেটের যোগফলটাই হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। 3 ধরনের অ্যাসেট মানে হচ্ছে একটা অপারেশনাল রিস্ক, অপারেশনাল রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট সরাসরি বলে দিয়েছে, আমার এটা নিয়ে কোনো কনসার্ন না। 2 নম্বর হচ্ছে মার্কেট রিস্ক, এটারও রিস্ক ওয়েটেড অ্যাসেট বলে দিয়েছে, কোনো সমস্যা না, কিন্তু ক্রেডিট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কিন্তু সরাসরি বলে দেয়নি, এটা পার্সেন্টেজে বলে দিয়েছে। তার মানে কর্পোরেট লোন 5,000-এর 20% হবে কর্পোরেট লোনের রিস্ক ওয়েটেড অ্যাসেট। এবার আমি ক্যালকুলেশনে যাচ্ছি। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ কর্পোরেট লোন হচ্ছে 5,000 কোটি টাকা, সেটার 20% মানে হচ্ছে এত কোটি টাকা হচ্ছে কর্পোরেট লোনের রিস্ক ওয়েটেড অ্যাসেট। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ সিএমএসএমই 2,000 কোটি টাকা ছিল, সেটার 40% 80 ক্রো। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ কনজিউমার ফাইন্যান্স 100 ক্রো ছিল, সরি 1000 ক্রো ছিল, সেটার 100% হচ্ছে 100 ক্রো। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ হাউস ভিজিটিং ফাইন্যান্স, এটা 1000 ইন্টু 125%, ক্যালকুলেশন করলে 1250। তাহলে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ ক্রেডিট রিস্ক, 4 ধরনের ক্রেডিট রিস্কের কথা আলোচনা করেছি, 1 2 3 4 যোগ করলাম 4,550 হলো টোটাল ক্রেডিট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট। এবার আমি তো শুধু ক্রেডিট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট হিসেবে কনসিডার করব না, করব না 3টে জিনিসকে করতে হয়। ভেসেল 3 কি বলেছে? 3টাই করতে হবে। 3টে রিস্ক। 3টাই করতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রেডিট রিস্কের জন্য এটা আসবে, অপারেশনাল রিস্ক সরাসরি বলে দিয়েছে, আর মার্কেট রিস্কও সরাসরি বলে দিয়েছে। এই 3টার যোগফল হচ্ছে 4,250 কোটি টাকা হচ্ছে এই ব্যাংকের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এবার আমি আসি যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বের করার সূত্রটা কি। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বের করার সূত্র হচ্ছে টোটাল ক্যাপিটালটা যাবে উপরে, নিচে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটটা যাবে ইনটু 100%, এটা পার্সেন্টেজ করবে। তাহলে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট কিন্তু অলরেডি আমি বের করে ফেলেছি, আমি এতটুকু জায়গা পর্যন্ত আমার 4,250 এটা কিন্তু আমার বের হয়ে গেছে, কিন্তু টোটাল ক্যাপিটালের অ্যামাউন্টটা আমার বের হয়নি। টোটাল ক্যাপিটাল মিনস টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল, খুব সিম্পল। তাহলে টিয়ার 1 ক্যাপিটাল, এখানে টিয়ার 1 ক্যাপিটাল আমরা জানি টিয়ার 1 ক্যাপিটাল সমান হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল, দুইটারই অ্যামাউন্ট দেওয়া ছিল, দুইটা যোগফল আমি করেছি। 235 হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে 150 কোটি, এখানে সরাসরি দেওয়া ছিল, ম্যাথে সরাসরি দেওয়া ছিল 150 কোটি, এই যে এখানে সরাসরি দেওয়া আছে 150 কোটি। এখানে এটা কোনো অন্য কোনো ডিস্টিংশন বা অন্য কোনো ধরনের প্ল্যান করার দরকার নেই। তাহলে টোটাল ক্যাপিটাল হবে টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটাল 385 কোটি। এবার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বের করা বা কার বের করার সূত্র হচ্ছে টোটাল ক্যাপিটাল। তাহলে টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটালের অ্যামাউন্ট এখানে দিয়েছি, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচে দিয়েছি, ইনটু 100 করেছি, করার পর এই রেজাল্টটা বের হয়েছে 9.05%। আমি সকালবেলা মুখের মধ্যে ব্যবস্থা করি। তা মুশিল ভাই এটা ব্যাপারটা ম্যানেজ করার জন্য কি মুশিল ভাই এটা এই যে মানে কি উঠানোর জন্য দায়িত্ব কাকে দিচ্ছেন মুশিল ভাই? এখন উনি কিন্তু আজকে থেকে আনসার করবেন।
ওকে, এবার তাহলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে 9.05%। দেখে কি মনে হচ্ছে? কেউ কি আমাকে একটু ইন্টারপ্রিটেশনটা বলবেন? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কি কভার করেছে? জি কভার করে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমাদের কত? 10%। 10 কি ওরা কভার হয়েছে? তাহলে এটা তো আসছে 9.05%, তাই না? এর চেয়ে একটু কম। সরি। তাহলে এবার আমি আসি। As per Bangladesh Bank Basel III guideline, we know common equity standard minimum 4.5%, whereas calculative common equity tier 1 capital ratio টা আমি একটু বের করে দেখি। আমার টোটাল common equity tier 1 capital divided by total risk weighted asset, common equity tier 1 capital হচ্ছে 200 কোটি। কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আমার 200 কোটি ছিল, একদম বরাবর 200 কোটি ছিল। তাহলে আমি এই 200 কোটিকে 4250 কোটি 4050 দিয়ে ভাগ ইন্টু 10% করলে 4.70% হয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের ডিসিশন হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 মিনিমাম 4.5% থাকতে হবে। তাহলে এটা 4.75% আছে, তাহলে মিনিমাম 4.5% কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালটা কভার করেছে বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইব নিয়ম অনুযায়ী, ঠিক আছে। So minimum capital requirement fully covered. Okay. Additional tier 1 standard ratio maximum হচ্ছে 1.5% maximum. তাহলে ক্যালকুলেশন করে দেখি, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 35, এটাকে 4000 টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলে রেজাল্ট বের হচ্ছে 0.82%। আমাকে বলেছে এটা হতে হবে ম্যাক্সিমাম 1.5%, তাহলে এটা হয়েছে 0.82%। সো মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাচিভড, এখানেও অ্যাচিভ করেছে, কোনো সমস্যা নাই। স্ট্যান্ডার্ড টিয়ার 2 ক্যাপিটাল রেশিও হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল ডিভাইড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইনটু 100%। তাহলে এখানে হচ্ছে 150% ডিভাইড বাই 4250%, মানে এটা যদি আমি গুণ করি তাহলে রেজাল্ট হচ্ছে 3.52%। মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ নট কাভার। আসলে এইটা কি আসলে মিনিমাম ছিল? এটা তো আসলে ম্যাক্সিমামের কথা বলা হয়েছিল না? ম্যাক্সিমাম 4% ছিল। আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে হয়েছে কি? এই ম্যাথে ঘটনাটা হয়েছে কি? এই ম্যাথের আসলে ঘটনাটা হয়েছে 10% ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলিতে কিন্তু সবাই সবার রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে। এটা মিনিমাম হওয়া যা হওয়ার কথা ছিল এটা ফিল আপ করেছে, এটা ম্যাক্সিমাম যেটা হওয়ার কথা ছিল এটা ফিল আপ করেছে, নিচেরটাও ম্যাক্সিমাম 4% হওয়ার কথা ছিল 3.5% কভার করেছে। তিনটা ডিটারমিনেশন কভার করার পরেও টোটাল রেজাল্টটা 9.50%, কিন্তু টোটাল রেজাল্টটা কিন্তু কভার করতে পারে না। তাহলে গ্লোবালি আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কভার হয়নি, বাট ইন্ডিভিজুয়াল সেক্টর অনুযায়ী কিন্তু আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কভার হয়েছে। তাহলে আপনি বলবেন যে দেখেন, আপনাকে এই কেন আমার এত পেঁচানো করে বলা, সেটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম 1.5 হতে পারে, সেটার মধ্যে অনেক অ্যামাউন্ট কমে গেলে তো আপনার মাঝখানের অংশটা গ্যাপ হয়ে যায়। এখন রিজনেবল ছিল, মানে যখনই আমরা বলেছি বারবার কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালের উপর হচ্ছে চাপ বেশি, এটাকে সরাসরি এটার বেশি ইনফ্লুয়েন্স, অন্যগুলির যদি অ্যামাউন্ট কমে যায় তখন ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আলটিমেট রেসপন্সিবিলিটি থাকে যে কমন ইকুইটি টিয়ার 1 আবার আমার বাড়াতে হবে, যার কারণ ওখানে যতটুকু কমবে, কারণ টিয়ার 2 এডিশনাল টিয়ার 1 অথবা টিয়ার 2 যত কমবে তত আমার জন্য ভালো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য ভালো, লিকুইডিটি শর্টেজের রিস্কটা কমে যায়, নগদ টাকার প্রবাহ তত বাড়ে, টার্নওভারটা তত বাড়ে, সুতরাং এটা ভালো। বাট এটার মানে কিন্তু আরেকটা নেগেটিভ কনসিকুয়েন্স হচ্ছে, যদি কখনো এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটালের অ্যামাউন্টটা কম হয়, ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তখনই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে যদি তার কমন ইকুইটি টিয়ার 1 এক্সপেক্টেড লেভেলের চেয়ে বেশি কাজ করে। তাহলে মানে অনেক বেশি যদি, মানে ওইখানে যতটুকু গ্যাপ ছিল ততটুকু যদি কভার করতে পারতো, তাহলে এটা ঠিকই 10 এর উপরে চলে যেত। ধরেন এখানে হয়েছে 4.7, এটা তো আমি ঠিক বললাম, কিন্তু এখানে হচ্ছে 0.82%, তাহলে 1.5 আর 0.82% এর মাঝখানে অলমোস্ট 0.78% গ্যাপ। এটা যদি এখানে কভার করে ফেলা যেত তাহলে কিন্তু 10% কিন্তু হয়ে যেত। তাহলে এটা দিয়ে আমার লার্নিংটা হলো যে গ্লোবাল ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওটা কভার না হয়েও ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু পারপাস সার্ভ হতে পারে, বাট আমি দিন শেষে
যে কোনো প্যারামিটার সেট করার সময় গ্লোবাল ডিসিশনটাকে প্রায়োরিটি দিব। সো গ্লোবালি যেহেতু 10% করতে পারে নাই, তাহলে সে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেনি। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অথবা কোনো কারণে যদি আমার যে কোনো রেশিও, টায়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল, যে কোনো রেশিও নিয়ে ক্যালকুলেশন করতে বলা হয়, তাহলে কি আমি ইজিলি পারার কথা না, পারা উচিত না? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের পড়া কিন্তু হয়ে গেছে, মানে আমাদের আলোচনাটা মানে আপনাদের পড়া কিন্তু অলরেডি শেষ। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট কেউ দেখলে, যিনি একদম শুরুর দিকে আমাকে একটা প্রশ্ন করেছেন, ভাইয়া রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আবার একটু বলেন, তিনি কে? আমাকে আবার একটু রেস করেন। আমি আপনি কি জাহাঙ্গীর একটু- আলম। জাহাঙ্গীর আলম ভাই, এখন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ইনশাল্লাহ বুঝেছি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা একটা ম্যাথ করেছি, ব্যাক টু ব্যাক আরেকটা ম্যাথ করি, বিকজ উই আর অল ম্যাচিউরড রাইট নাও। আমরা মোটামুটি ধারণা আমাদের হয়ে গেছে ব্যাসেল 1 2 3 তে কি। আচ্ছা, এটা অনেকই প্যাচ, অনেক ঝামেলা টামেলা, আমাদের কাছে কিন্তু অত ওরকম প্যাচ মনে হয়নি। মানে স্টিল উই আর কন্টিনিউইং জাস্ট 1 আওয়ার। আমরা কিন্তু 1 আওয়ারে কিন্তু ম্যাক্সিমাম কাজ কভার করে ফেলেছি। এখন আমরা ম্যাথ নাম্বার 2টা দেখবো, তারপর রচনামূলক প্রশ্নটা নিয়ে একটু রিভিউ করব। ব্রড কোয়েশ্চেন যখন রিভিউ করতে যাব, তখন আপনারাই বলবেন যে ভাইয়া এটা আমি পারি, এটা আমি বুঝে গেছি, এটা আমি লিখতে পারবো নিজে নিজে। এই পুরো চ্যাপ্টারটাই জাস্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি আপনি স্ট্রং করতে পারেন, প্রপারলি যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার। বাট আপনি যদি পেঁচানো আলোচনা করেন, বইয়ের ভাষায় বা অন্য কোনো ভাষায় পেঁচানো টপিকসকেই শুধু মাথায় নিতে চান, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু বের হয়ে আসতে আপনার জন্য একটু টাফ হবে। ওকে, আচ্ছা ভাইয়া, ওই যে আমার ওখানে একটুখানি কথা ছিল, ওই যে আহ, মানে যেটা দিল রিস্ক ওয়েটেড অ্যাসেটস, হাউস বিল্ডিং, সিকিউর জেট, ওটা 125। এটা এটা মানে কিভাবে হলো, মানে এটা মানে একটু মনে হচ্ছে যে ওইটা এত বেশি কেন হচ্ছে? আচ্ছা, এত বেশি কেন হচ্ছে, এটা আরো বেশিও আছে। হ্যাঁ, আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমি বাংলাদেশ ব্যাংকের যেই ইন্ডিকেটর, এটা আসলে ক্যাপিটাল রিস্ক অ্যাডুকেসি যেই গাইডলাইনটা রয়েছে সেটার ভিতরে আছে। হ্যাঁ, এটা আসলে দেওয়া হয় যে, জাকির ভাই, জাকির হ্যাঁ, ভাই, আমি একটু যদি আপনাকে, আমি যেভাবে বুঝি, যে ইনভেস্টমেন্টটা রিস্ক যত কম, তার ওয়েটেজটা তত বেশি। তত বেশি, রাইট রাইট। ইসলামী ব্যাংকিং মেবি এভাবে করে ডিফাইন করা। রাইট। ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে এই রিস্কটা, যেই অ্যাসেটটা বা যেই লোনগুলি আমরা দেখেন, খেয়াল করে দেখেন, ওখানেও রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয়। সেখানে যেই ডিপোজিট গুলির লং টেনরটা যত লম্বা হয়, সেটাকে তত রিস্ক লেস মনে করা হয়, তার রিস্ক ওয়েটেড অ্যাসেটটা তত বেশি হয়। এখন জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্ন, এটা 125 হয় কেন? হলে হাইয়েস্ট 100% হতে পারে, এর বেশি তো হওয়ার কথা না। আসলে আপনি যেই অ্যাসেটটা মর্গেজ নিয়েছেন, যে বাড়ি বা যেটা নিয়ে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কিন্তু আপনি বাড়ির উপর দিচ্ছেন লোন। যেই বিল্ডিংটা নর্মালি ফাইন্যান্স করেছেন আপনি, সেই বিল্ডিং এর অ্যাসেট কোয়ালিটি, সেই বিল্ডিং এর ল্যান্ড ভ্যালু সবকিছু মিলিয়ে এটা যে কোনো ব্যাংকের সবচেয়ে বেশি সিকিউরড লোন, এবং এটার ভ্যালুটা মানে রিকভারি ভ্যালুটা 100%-এর চেয়ে বেশি সন্তুষ্টজনক বলেই ওইটার পার্সেন্টেজটা হচ্ছে 125%। ঠিক আছে, দেখেন, জি যদি বুঝতে আপনাকে পেরেছি। আমি কোন একটা লোন, যদি আমি এফডিআর করতে বলতাম, কেউ কি আমাকে একটু বলতে পারবেন? দেখি আপনাদের একটু সেন্স অফ হিউম্যানটা, আমি জাস্ট একটু ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন করছি এখানে। একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, যে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা এফডিআর, 5 লাখ টাকার একটা এফডিআর, আপনার কাছে লোন মানে সে মর্গেজ রাখতে আসছে, হ্যাঁ, এটার এগেনস্টে সে লোন নিতে আসছে, তার এফডিআর, সেটার এগেনস্টে সে লোন নিতে আসছে। আমাকে বলেন তো, এইটার রিস্ক ওয়েটেড অ্যাসেট কত হতে পারে? 100%। 100%। 100%। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন। তার মানে সেন্সটা আমার কাজ করছে যে হাউস বিল্ডিং ফাইন্যান্সের ক্ষেত্রে 125% মানে হচ্ছে আমি যতটুকু লোন দিচ্ছি, আমার রিকভারির ভলিউমটা লোনের চেয়ে সোয়াগুণ বেশি। অনেক অনেক বেশি সিকিউর পজিশনে আছে, বুঝতে রাইট পেরেছি। রাইট রাইট। ওকে, এবার আমরা ম্যাথের ফর্মুলাগুলি আবার একটু গো থ্রু করবো। আমরা সব ফর্মুলা জানি, জাস্ট একবার গো থ্রু করবো। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, একটু আগে খুব সুন্দর ভাষায় আমরা বলেছিলাম কার, যেটাকে আমি বলি, এটাকে আবার অনেকে CRAR ও বলে। একটা হচ্ছে কার, কার মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও।
আর আরেকটা হচ্ছে CRAR। ফর্মুলা দুইটা সেম, হ্যাঁ ফর্মুলা দুইটা কিন্তু দুইটা একই জিনিস, ফর্মুলা দুইটা সেম কিন্তু এব্রিভিয়েশনটা দুইটার জায়গায় একটু আলাদা করা। এই যে কারটাকে মিনিং দিচ্ছি কিভাবে, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটাকে বলা হয় CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, এটার নাম হচ্ছে CRAR। ভাঙানোটা আমি বলছি, ভাঙানোটা বলছি, তিনটা ওয়ার্ড আমার বলার চেষ্টা করছি। এই তিনটা ওয়ার্ড আমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাই, আমি ঝামেলার মধ্যে পড়ি এই জন্য আমি ব্যাখ্যা করছি, আপনারা না পড়লে ভালো কথা। রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নেই, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এর পাশাপাশি দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে CAR, যেটাকে আমরা বলি কার, যেটাকে যদি আমরা সুন্দর করে ভাঙাই তাহলে আমি দেখি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। কেউ কেউ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওকে আবার এই নামে ডাকে, সেই নামটা হচ্ছে CRAR, যেটাকে আমরা ভাঙালে বলতে পারি ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। পরীক্ষায় যদি এই তিনটা শর্ট নোটের একটা শর্ট নোট আসবে, মানে 100% আপনাকে এই তিনটা কনসেপ্টের যে কোনো একটা কনসেপ্ট পরীক্ষায় আসবেই, মানে শতভাগ নিশ্চিত, শতভাগ। হতে পারে এটা শর্ট নোট আকারে আসতে পারে, হতে পারে কোনো একটা ব্রড কোশ্চেনের কোনো একটা পার্টে দিয়ে দিতে পারে, বাট যে কোনো জায়গায় এইটা কিন্তু পরীক্ষা আসবে, মানে এতে কোনো সন্দেহ নাই, এটা আসবে। ওকে, তাহলে আমরা একটু ফর্মুলাগুলি দেখি। ফর্মুলাগুলির মধ্যে প্রথম ফর্মুলা ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কার, টোটাল ক্যাপিটাল মিন্স হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল টিয়ার 2 ক্যাপিটালের যোগফল। আরেকটু যদি ইলাস্ট্রেট করি, কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল প্লাস এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটাল কো আমি বলতে পারি যদি আমি ব্যাখ্যা কোনো প্রয়োজন লাগে। নিচে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইনটু পার্সেন্টেজ, CRAR একই ফর্মুলা, তবে এখানে অনেক সময় ক্যাপিটালের পরিবর্তে টোটাল ইলিজিবল ক্যাপিটাল এই ওয়ার্ডটাও ইউজ করে, আপনার টোটাল ক্যাপিটাল লিখলে কোনো সমস্যা নেই। নিচে এক জিনিস, দুইটা এক জিনিস আমরা করেছি। এখানে রিস্ক ওয়েটেড অ্যাসেটের নাম এটা, এটার মধ্যে তিনটা জিনিসকে কনসিডার করা হয়। তারপর বলি টোটাল ক্যাপিটাল মানে হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল টিয়ার 2 ক্যাপিটাল, এটা আমরা জানি। টিয়ার 1 ক্যাপিটাল রেশিও হচ্ছে যে কোনো ক্যাপিটাল রেশিও, নিচে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যাবে, আর উপরে ওই ক্যাপিটালটার নামটা। তাহলে টিয়ার 1 ক্যাপিটাল রেশিও হবে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, টিয়ার 1 ক্যাপিটালটা উপরে যাবে, টিয়ার 1 ক্যাপিটাল ইনটু 100। টিয়ার 2 ক্যাপিটাল রেশিও, যেহেতু রেশিও বলেছে তাহলে টিয়ার 2 ক্যাপিটাল উপরে যাবে, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচে যাবে। এখানে যদি এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল রেশিও বলতো তাহলে এডিশনাল টিয়ার রেশিও অ্যামাউন্ট উপরে যেত, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচে যেত। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, মিনিমাম টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 6%, মিনিমাম টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে এটা মিনিমাম না, ম্যাক্সিমাম টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে 4%। টিয়ার 1 ক্যাপিটাল 6% কে আবার আমরা একটু ভাগ করছি, আমি এটা মানে রিক্যাপ করছি। এটা হচ্ছে মিনিমাম 4%, এটা হচ্ছে ম্যাক্সিমাম 4%। ক্যাপিটাল কনজারভেশন বাফার হচ্ছে 2.5%, এটা সবসময় কমন ইকুইটি টিয়ার 1 থেকে নিতে হয়। ইফ ব্যাংক রিটেইন ক্যাপিটাল কনজারভেশন বাফার ইট উইল প্রোভাইড ডিভিডেন্ড, আদারওয়াইজ ব্যাংক উইল নট প্রোভাইড ডিভিডেন্ড। এতটুকু ধারণার পরে আমরা এখন একটা ম্যাথে যাব। সেকেন্ড ম্যাথ, দিস ইজ দ্য লাস্ট ম্যাথ ফর আস। এই ম্যাথটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার মোটামুটি ম্যাথ জনিত সমস্যা সলভ হয়ে যাবে। Based on the given information on bank, answer the following question. Paid up capital, কোন একটা কোম্পানির পেড আপ ক্যাপিটাল হচ্ছে এত কোটি, স্ট্যাটিউটরি রিজার্ভ হচ্ছে এত কোটি, রিটেন আর্নিং হচ্ছে এত কোটি, পারপেচুয়াল বন্ড হচ্ছে এত কোটি, জেনারেল প্রভিশন হচ্ছে এত কোটি, সাবঅর্ডিনেট বন্ড হচ্ছে এত কোটি, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 3200 কোটি টাকা। সরাসরি ফুল দিয়ে দিয়েছে। তাহলে একটু আগের ম্যাথটার মধ্যে যেমন আমি রিস্ক ওয়েটেড অ্যাসেট ভেঙে পার্ট টু পার্ট করে এনে টোটাল একটা রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করেছি, এই ম্যাথে তারা রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে আপনাকে পেঁচায় নাই,
এরা অন্য জায়গায় পেঁচাইছে, এই জন্য ওরা রিস্ক ওয়েটেড অ্যাসেটটা সরাসরি দিয়েছে। তার মানে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেটের অ্যামাউন্ট কিন্তু ৩,২০০ টাকা সব জায়গায় দেওয়া আছে। এবার আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে যে এই পেইড আপ ক্যাপিটাল এত, ক্যালকুলেট এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, CRAR বের করতে বলছে, ক্যালকুলেট কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 1 ক্যাপিটাল রেশিও বের করতে বলেছে, কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল বের করতে বলছে এবং টিয়ার 1 ক্যাপিটাল রেশিও বের করতে বলেছে, ক্যালকুলেট টিয়ার 2 ক্যাপিটাল রেশিও, ক্যালকুলেট টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট CRAR এটা বের করতে বলেছে, ইন্টারপ্রিটেশন দ্য রেজাল্ট অফ দ্য অ্যাবভ সিনারিও। আচ্ছা, আমার এখানে শুধুমাত্র প্যাচটা হচ্ছে এটাকে আমি কোনটাকে কোন ঘরে ফেলবো, এটা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আর আপনার কোনো প্যাচ নাই। আমার ওয়ার্ডিং আছে বা কনসেপ্ট আছে 1 2 3 4 5 6, 6টা আছে, 6টাকে কোনটাকে কোন ঘরে নিবেন, কোনটা টিয়ার 1 মানে কমন ইকুইটি টিয়ার 1, কোনটা এডিশনাল টিয়ার 1, কোনটা টিয়ার 2। সাধারণত যদি আমরা প্রথম ম্যাথটার কথা বলি, প্রথম ম্যাথটা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%, তাহলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে 30,200 কোটি টাকা, 30,200 কোটি টাকা যদি আমি পার্সেন্ট করি তাহলে 3,020 কোটি টাকা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখতে হবে ব্যাংকে। ওকে ওকে, এবার চলে আসি কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল রেশিও বের করতে হবে। তাহলে প্রথমে আমি কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল কোনগুলি সেগুলি আমি আগে নেই। ওই যে টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল, যে একটা চার্ট আমি বলেছিলাম যে আপনাদেরকে 12টা পয়েন্ট মুখস্থ করতে হবে, এই জায়গাটাতে ঘুরে ফিরে এখন আমাকে যেতে হচ্ছে। এই জায়গা থেকে এই পয়েন্টগুলি আমাকে সর্ট আউট করতে হবে। এই পয়েন্টগুলি সর্ট আউট করতে পারলে আমি এই এখানে যে 6টা ডেফিনিশনের কথা বলেছে বা 6টা এক্সাম্পলের কথা বলেছে, এই 6টা এক্সাম্পলকে আমি কোনটাকে কোন ঘরে নিব সেটা আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে কমন ইকুইটি টিয়ার 1 আমার ওই চার্ট অনুযায়ী এই 3টা আসলে কমন ইকুইটি টিয়ার 1 এর মধ্যে পড়ে। তাহলে 3টে যোগফল করলাম আমি, যোগফল হলো এত। এবার কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল বের করবো কিভাবে, আমি জানি যে কোনো ক্যাপিটালকে রেশিও করতে হলে রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করে 100% করতে হয়। তাহলে আমি লিখলাম কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট ইনটু 100%, ক্যালকুলেশন করলে এটা বের হলো 9.31%। এবার আসলাম টিয়ার 1 ক্যাপিটাল রেশিও। টিয়ার 1 ক্যাপিটাল মানে আমরা জানি কি, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল এবং কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালের যোগফলটা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল। তাহলে এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে শুধুমাত্র এই 6টা লিস্টের মধ্যে একটা আছে পারফেকচুয়াল বন্ড, সেটা হচ্ছে 300 কোটি টাকা। 300 কোটি টাকা লিখলাম। টিয়ার 1 ক্যাপিটাল তাহলে হবে কমন ইকুইটি টিয়ার 1 প্লাস এডিশনাল টিয়ার 1, দুইটা যোগফল এটা আমার ক্যাপিটাল। তাহলে এটাকে রেশিও করতে কি করব, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট লিখবো, উপরে লিখবো টিয়ার 1 ক্যাপিটাল। তাহলে টিয়ার 1 ক্যাপিটাল রেশিও হবে এই যে নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট, উপরে হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল লিখলাম। টিয়ার 1 ক্যাপিটাল আসছে 3,102, এটাকে ভাগ করলে 10.30%। টিয়ার 2 ক্যাপিটাল রেশিও, টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে আমার ওইখানকার চার্ট অনুযায়ী টিয়ার 1 কমন ইকুইটি টিয়ার 1 এ পড়েছে 3টা, তারপরে এডিশনাল টিয়ার 1 পড়েছে একটা, বাকি 2টা, সেই 2টা হচ্ছে টিয়ার 2 ক্যাপিটালের মধ্যে পড়েছে। এটা যোগ করলে 1010। টিয়ার 2 ক্যাপিটাল রেশিও আগের মতো একটা সিঙ্গেল সূত্র, টিয়ার 1 ক্যাপিটাল উপরে, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট ভাগ করলে পার্সেন্টেজ করলে মিলে গেল। এবার কার আমরা কিভাবে বের করি, কার বের করি হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট ইনটু 100। তাহলে এইটার যোগফলকে 30,000 এত দিয়ে ভাগ করলে আমার এই ম্যাথের জন্য কার বা CRAR হচ্ছে 13.65%। কেউ একজন আমাকে বলেন কারটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের মানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর যে পার্সেন্টেজটা ছিল সেটা ঠিক আছে কিনা, মানে এইটা ঠিক আছে কিনা। এটা তো অনেক বেশি স্যার। বেশি বেশি হলে তো আপনার ঝামেলা আছে, কম হইলে না সমস্যা, বেশি হলে তো সমস্যা নাই। ঝামেলা নাই, ঝামেলা হ্যাঁ, নাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়ালি ভালো আছে। ভালো আছে। এবার আমরা ইন্টারপ্রিটেশনে যাচ্ছি। কমন ইকুইটি টিয়ার 1 এর ক্ষেত্রে রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে 4.5%, অ্যাকমপ্লিশড অফ এ ব্যাংক, আমার এ ব্যাংক করেছে 9.3%, মারাবা দাও দরকার। টিয়ার 1 ক্যাপিটাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে 6%, আমার এই প্রতিষ্ঠান করেছে 10.30%, মারাবা দাও দরকার। CRAR 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, আমার এই প্রতিষ্ঠান করেছেন 30.65%, মারাবা দাও দরকার। অ্যাডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 1.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এত, এটা দরকার নাই। আর এখানে হচ্ছে 300 কোটি টাকা,
এটা অলসো গুড ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমার এখানে বের হয়েছে 453 কোটি টাকা, এখানে দরকার ছিল 300 কোটি টাকা। ঠিক আছে, তার মানে সব ইন্ডিকেটর দিয়ে এই প্রতিষ্ঠানের অবস্থান ভালো। এবং একজন একটু আমাকে বলেন, কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালে আমি এসে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি এই এই যে এখন যেটা পড়া যায় এটা একটু ভালো করে বুঝে, এটা বুঝে নেই পরগুলো কোনটা এখন বুঝি? যেটা ধরছে এই যে এই লাস্টেরটা? কালার করে এগুলা এই পিকচার আচ্ছা, কালারের এই ইনফরমেশন গুলি শুধু আমরা আসলে আগের ইনফরমেশন নিয়ে আসছি। দেখেন, কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আমার রেজাল্ট বের হয়েছে কত ম্যাথে? কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আমার রেজাল্ট বের হয়েছে 9.31%। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি? যিনি প্রশ্ন ভাইয়া। করেছেন এটা বুঝতে পেরেছি, 9.31টা বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি ভাইয়া। জি জি যিনি নাজিম জি ভাই বুঝতে ভাইয়া পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, এই রেজাল্ট গুলিকে জি সামারি জি করে ভাই। একটা শিটে এখানে নিয়ে আসছি। এটা জাস্ট একটা সামারি শিট, এখানে নতুন কোনো কিছু নাই। এবার আমি শুধু, আমরা এখানে লাস্টে আপনাকে লাস্টের কোয়েশ্চেনটা, ম্যাথের লাস্টের কোয়েশ্চেনটা বলছে আপনাকে ইন্টারপ্রিটেশন দিতে বলছে, আমি এখন ইন্টারপ্রিটেশন দিচ্ছি। আমি বলছি কমন ইকুইটি টিয়ার 1, আমরা এবার রেগুলেটরি রিকোয়ারমেন্টে চলে যাই, আমরা যা পড়েছি সেটার মধ্যে চলে আসেন। আপনি এবার একটু রিকল করেন, আমরা যখন পড়েছিলাম ব্যাসেল 3 তে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% ফিল আপ করার জন্য কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল মিনিমাম 4.5% থাকতে হবে। ঠিক আছে, 4.5%। জি এইটা আমি এখানে লিখেছি যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 এর জন্য হচ্ছে 4.5% অফ রিস্ক ওয়েট। ঠিক আছে, কিন্তু এই ম্যাথ ক্যালকুলেশন করে দেখলাম যে কমন ইকুইটি টিয়ার 1 আমার এখানে বের হয়েছে 9.31%। সেটা আমি এই যে ডান দিকে লিখেছি, বক্সের এখানে লিখেছি 9.31%। এখন এটা দেখার পরে এক্সামিনার দেখে কি বলবে যে এই প্রতিষ্ঠানের আসলে ফাইন্যান্সিয়াল অবস্থাটা ডেফিনেটলি ভালো। সেম একই রকম টিয়ার 2 টিয়ার 1 এর জন্য আমার ছিল 6% রিস্ক ওয়েটেড আছে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট এটা। আর আমার এখানে টিয়ার 1 এর আমার টোটাল বের হয়েছে 10.13%। 10.13% আমি এখানে লিখেছি, মানে আগের ইনফরমেশন গুলি, ম্যাথের ইনফরমেশন গুলি একটা ছক আকারে এখানে দিয়ে রেগুলেটরি রিকোয়ারমেন্টের সাথে আমি কম্পারিজন করে দেখিয়েছি যে আমার প্রতিষ্ঠানের আসলে কোনো পয়েন্টে, সিঙ্গেল পয়েন্টের কোনো ইন্ডিকেটরে কোনো ধরনের ডেটা ল্যাপসেস আছে কিনা বা ফেইলর আছে কিনা। কিন্তু আমার এখানে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ কোনো ধরনের ফেইলর নাই। তাহলে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ভালো অবস্থায় বিজনেস করছে। একটা প্রশ্ন করব আপনাদের এখন, এই প্রশ্নটা ইট উইল টেক 5 মিনিটস অর 7 মিনিটস। আপনারা যতজন এটার ইন্টারপ্রিটেশন দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছিল 4.5%, এই প্রতিষ্ঠান অর্জন করেছে 9.31%। প্রশ্নটা হচ্ছে এই প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিতে পারবে কিনা? পারবে। পারবে তো। ওয়াই? কেন পারবে? কারণ সে বাংলাদেশ রেগুলেটরি অথরিটি দ্বারা সে এলিজিবল দেওয়ার জন্য, ডিভিডেন্ড দেওয়ার জন্য। আচ্ছা, ডিভিডেন্ড দেওয়ার জন্য কিন্তু আমার একটা স্পেসিফিক ইন্ডিকেটর ফিল আপ করতে হতো, কারো কি সেটা মনে আছে? কোন একটা প্রতিষ্ঠান জি ডিভিডেন্ড দিতে হলে, ক্রিটিক্যাল 100 কোটি টাকা। কনজারভেশন বাফার 14.5 ভেরি গুড, কে বলেছেন? একটু জোরে বলেন, আসতে বলছেন কেন আপনি? মানে রাইট অ্যান্সার বলছেন, একটু জোরে বলেন। ক্যাপিটাল কনজারভেশন বাফার আমার যেটা ব্যাংকের 2.5% অ্যাক্সেস আমাদের আমার 100 কোটি টাকা লাগবে। কমন ইকুইটির উপরে আরো 2.5% থাকতে হবে। ভেরি গুড। এবং এই যে ক্যাপিটাল কনজারভেশন বাফারটা অবশ্যই কোন জায়গা থেকে রাখতে হবে? মানে কমন ইকুইটি টিয়ার 1 থেকে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু টিয়ার 1 আপনার, থেকে রাখতে হবে। এটা যদি এডিশনাল টিয়ার 1 থেকে রাখে তাহলেও হবে না, এটা যদি টিয়ার 2 থেকে রাখে তাহলেও হবে না, সে কমন ইকুইটি টিয়ার 1 থেকে রাখতে হবে। এখন আমরা নর্মাল সিনারিও দেখি, আমার কমন ইকুইটি টিয়ার 1 আমার রেজাল্ট বের হয়েছে 9.31%, আর আমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 4.5%। তার মানে এটার গ্যাপ অলমোস্ট 4.5, 4.5-এরও বেশি, 4.5-4.5-এরও বেশি, 4.81 আমার প্রতিষ্ঠানের ক্যাপিটাল কমন ইকুইটি টিয়ার 1 এক্সিট করছে, বেশি আছে। তাহলে যেহেতু এত বেশি আছে, ইট মিনস এটার ভিতরের থেকে তো সে 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে রাখলে তো তার কোনো সমস্যাই নেই। ওই 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখার পরেও সে হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের উপরে থাকে। ইট মিনস এই 9.31% এর ভিতরে তার ইজিলি ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখাটা খুব সহজ।
তার মানে এই প্রতিষ্ঠানটা খুব ইজিলি ডিভিডেন্ড দিতে পারবে। কোনো কারণে আপনাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ধরেন সে আসলো এরকম, আপনি ধরেন কোনো কারণে ম্যাথ করতে করতে এই রেজাল্টটা বের হয়েছে 6.5, ধরেন কোনো ম্যাথ করলেন, আপনার ক্যালকুলেটেড ভ্যালু আসছে 6.5, ওভারঅল সবগুলি হেড কল্পনা করলে 10% উপরে যাচ্ছে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 4.5 এটাও কভার করেছে, এই দুইটার গ্যাপ হচ্ছে 2, তাহলে মিনিমাম ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হবে 2.5, সেটা কিন্তু সে এখানে কভার করতে পারলো। তার মানে এই প্রতিষ্ঠান মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কমন ইকুইটি টিয়ার 1 রিকোয়ারমেন্ট, টিয়ার 1 রিকোয়ারমেন্ট, টিয়ার 2 রিকোয়ারমেন্ট, এডিশনাল টিয়ার রিকোয়ারমেন্ট, সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরেও সে ডিভিডেন্ড দিতে পারবে। তাহলে ডিভিডেন্ড দিতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালের রেগুলারিটি রিকোয়ারমেন্ট এবং আপনার মানে ক্যালকুলেটেড রেজাল্ট, এই দুইটার গ্যাপটা অবশ্যই 2.5 বা তার আপ হইতে হবে। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া, জি। জি ক্লিয়ার। এখন আপনাদের একটা ছোট কাজ দিব, আজকে না, আপনাদের একটা হোম ওয়ার্ক, সেটা হচ্ছে 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনটা আপনাদের সবার কাছে আছে রিস্ক ম্যানেজমেন্টের। বাসায় কালকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সেই ম্যাথটা করা, যেটা রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে, মানে এই টাইপের যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা আপনারা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, ইজিলি আপনারা পারবেন। আমি এখানে যত ভেঙে ভেঙে বলেছি, বলার চেষ্টা করেছি, কথাগুলি যদি আপনার কানে থাকে তাহলে আপনি ইজিলি সেই কোয়েশ্চেন সলভ করতে পারবেন। এবং ওই কোয়েশ্চেনটা কন্টেইন করেছে প্রায় 15 মার্কস, 20 মার্কস। ওকে, এবার আমরা ব্রড কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করবো। আমরা আসলে এইখানে আমরা পড়ছিলাম যে এখানে আসলে কি কি পড়েছিলাম। এবার আমি একটু আপনাদেরকে প্রশ্ন বলি যে এই প্রশ্নগুলি আপনারা কি পরিচিত হয়েছেন কিনা। শর্ট নোট, এই পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের জন্য শর্ট নোট। রিস্ক ওয়েটেড অ্যাসেট পরিচিত হয়েছেন না? জি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও পরিচিত হয়েছেন না? ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও পরিচিত হয়েছেন না? জি ভেসেল 1 পরিচিত হয়েছেন না? জি স্যার। জি জি ভেসেল 2 পরিচিত, বাসায় ভেসেল 3 পরিচিত, কনজারভেশন বাফার পরিচিত। তুই স্কুলে যাবো আব্দুল্লাহ কাছে। তাহলে তো হয়ে গেল। এই হচ্ছে শর্ট নোট, এই চ্যাপ্টার থেকে আসলে এগুলি শর্ট নোট আসবে, এর বাইরে থেকে কোনো শর্ট নোট আসার কোনো সেম বা ভাইয়া সুযোগ সুবিধা নেই। ভাইয়া জি, আমাদের কি আর কোনো অঙ্কের ম্যাথের আর কোনো কি মানে গিয়া দিবেন না, মানে এরকম ম্যাথ আসতে পারে, এরকম যদি কয়েকটা আপনি বানাই দেন তাহলে আমরা এগুলো বাসায় ট্রাই করতে পারবো। আচ্ছা, বাসায় আপনাদের যেটা হোমওয়ার্ক দিয়েছি আমি, 98তম ব্যাংকিং প্রফেশনাল জি জি এক্সামিনেশনের ম্যাথটা আপনারা সলভ করবেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বাহিরের ম্যাথ আমরা এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করব না, কারণ এই চ্যাপ্টারে আর বাইরের কোনো ধরনের ম্যাথ নাই, আসবে না, ঠিক আছে? কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারটায় একটা ম্যাথ আছে, সেটা আমরা ওই চ্যাপ্টারটা যখন আলোচনা করবো, একটা সিঙ্গেল ছোট ম্যাথ আছে, সেটা নিয়ে আলোচনা করবো। বাট রিস্কে আর কোনো ম্যাথ পড়বো না আমরা, রিস্কে এটাই শেষ। আচ্ছা, এবার আমরা ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন তো আমি বললাম কি কি আসবে, এটা অলরেডি সবকিছু আপনাদের আলোচনার মধ্যে হয়ে গেছে, আপনারা সব নিয়ে আমরা ডিসকাস করেছি। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা রাখবো, প্রথমে বলছি রাইট দ্য শর্ট ডেসক্রিপশন অফ ভেসেল 1, ভেসেল 2, ভেসেল 3, যত হিস্ট্রির কথা বলা আছে সকল হিস্ট্রির কথা আমরা এখানে রেড কালার দিয়ে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। ক্যাপিটাল কতটুকু থাকবে, ক্যাপিটাল কনজারভেশন বাফার থাকবে কিনা, বা অন্য কোনো জিনিসের কি অবস্থা, সেটা এখানে বলা হয়েছে। রাইট দ্য ডিফারেন্ট পিলার অফ ভেসেল 3, ভেসেল 2 এবং ভেসেল 3 দুইটা পিলার আছে, তিনটা পিলারের ডিটেইল ডেসক্রিপশনটা এখানে আলোচনা করা হয়েছে, এবং এটার ভিতরে সিআরএআরটাও চলে আসছে শর্ট নোটটা। সুপারভাইজারি রিভিউ প্রসেসটা কি আমরা আলোচনা করেছি, তারপরে মার্কেট ডিসিপ্লিনটা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। Question number 3, what is capital? Why it is necessary for financial institution? Write the different component of capital. How capital influence in dividend policy of a bank? প্রথমে আমরা ক্যাপিটাল কাকে বলে সেটা বলার চেষ্টা করেছি। কম্পোনেন্ট অফ ক্যাপিটাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল। টিয়ার 1 ক্যাপিটালি ইলাবোরেটলি আমরা ডিসকাস করেছি, টিয়ার 2 ক্যাপিটাল নিয়ে আমরা এলাবোরেটলি ডিসকাস করেছি।
আর ডিভিডেন্ডের ইস্যুটা আমরা কথা বলেছি, ডিভিডেন্ড ইজ এ পার্ট অফ প্রফিট দেন এ কোম্পানি ডিস্ট্রিবিউটেড টু ইটস শেয়ার হোল্ডার্স when a company generate a profit and accumulates retained earning. Those earnings can be either reinvestment in the business or paid out of the shareholders as a dividend. 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিস্ক ওয়েটেড অ্যাসেট, হোয়াই ইট ইজ এসেনশিয়াল বা নেসেসারি। রিস্ক ওয়েটেড অ্যাসেট সারাক্ষণ আমরা আলোচনা করেছি, রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, কিভাবে আনা যায়, কিভাবে আসছে রিস্ক ওয়েটেড অ্যাসেট, ফর্মুলা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্টনেস কি, কেন এটা দরকার, এটা আমরা কেন আলোচনা করি। ব্রড কোয়েশ্চেন নাম্বার 5, লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে হোয়াট ইজ ICAAP। এটাকে বলা হয় ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডুইকেসি অ্যাসেসমেন্ট প্রসেস। এটা একটা শর্ট নোট আসতে পারে, 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এটা শর্ট নোট এসছে, আপনাদের জন্য শর্ট নোট বা ব্রড কোয়েশ্চেন আসতে পারে। এটা আসলে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টোটাল ভ্যাসেল অ্যাক্টিভিটিসটাকে একত্রে অ্যাকুমুলেট করে যেই স্টেটমেন্টটা তৈরি করা হয়, যে ডকুমেন্টটা তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে ICAAP। এটা সাধারণত বোর্ড অফ ডিরেক্টরসদের অ্যাপ্রুভাল লাগে, প্রতি বছর এটা বোর্ড অফ ডিরেক্টরসদের অ্যাপ্রুভাল লাগে। এভরি ইয়ার ব্যাংক উইল প্রিপেয়ার ICAAP ডকুমেন্ট বেসড অন দ্য লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপর বেস করে এটা তৈরি করতে হয়। The information provided in the ICAAP reporting will be verified by Inspection Department of Bangladesh Bank. Beyond the minimum capital requirement of credit, market, and operational risks captured in Pillar 1, bank are also required to calculate the adequate capital ratio. অর্থাৎ আপনি যে ক্যালকুলেশন করেছেন, আপনি যে ইনফরমেশন দিয়েছেন, সেই ইনফরমেশনগুলি প্রপার ওয়েতে দেওয়া হয়েছে কিনা সেটা টোটাল মানে ডকুমেন্টেড জাজমেন্ট হচ্ছে ICAAP। এই হচ্ছে ক্রেডিট এখানে এক্সপ্লেন এক্সটার্নাল ক্রেডিট এজেন্সি এবং ইন্টারনাল ক্রেডিট এজেন্সি, এটা ভিতরকার একটা পার্ট। যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রেডিট এজেন্সি কাজ করে আমাদের ইনস্টিটিউশনে, এদের কথা একটু বলা আছে, এই জায়গাটা আপনি একটু দেখে নিবেন। ক্রেডিট রেটিং এজেন্সি একটা শর্ট নোট আকারে একটা প্রশ্ন হয়তো আসতে পারে। আমাদের এখানে ক্রেডিট এজেন্সি পিঞ্চ, মুডি, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার এই 3টা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে। যদি আমাদের সুযোগ হয়, আই উইল ব্রিং এ ক্লাস ক্রেডিট কোম্পানিগুলির অ্যাক্টিভিটিস নিয়ে একটা ক্লাস নেওয়ার প্ল্যান আছে, যেহেতু এটা রিলেভেন্ট না আপনাদের সাথে, আসলে মানে আপনাদের কোর্সের সাথে রিলেভেন্ট না, বাট এটা আমাদের আসলে অনেকের এই জায়গাটাতে ঝামেলা হয়। অনেক সময় বিভিন্ন ব্যাংকের ক্রেডিট রেটিং চেঞ্জ হয়, অনেক ব্যাংক এই ক্রেডিট রেটিং দিয়ে বিজ্ঞাপন করে, অনেক ব্যাংকের ক্রেডিট রেটিং খারাপ হওয়ার কারণে ডিপোজিট পাওয়া যায় না। এই ক্রেডিট রেটিং এর আসলে বিভিন্ন স্ল্যাবস গুলি মানে কি, সেটার আসলে কনসিকুয়েন্সেস কি, সেটা আসলে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে ক্রেডিট রেটিং আপস বা ডাউনস হয়, সেই ইনফরমেশন গুলি নিয়ে আমার একটা ক্লাস আমি নিব ইন ফিউচারে। বাট আই এম নট শিওর আমরা আপনাদের এখনকার সময় নিতে পারবো কিনা, আই এম নট শিওর, বিকজ এখন আপনাদের তো শিডিউল ক্লাস থাকে। ওই ক্রেডিট ট্রেডিং ওই ক্লাসটা আসলে রিলেভেন্ট না আপনাদের কোর্সের সাথে, হয়তো একটা শর্ট নোটের জন্য রিলেভেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ওই নলেজটা একটু রাখার দরকার সবার। ইনশাল্লাহ ইন ফিউচারে কোনো একটা ডেতে হয়তো ওরকম একটা ক্লাস অ্যারেঞ্জ করবো। ভেসেল নিয়ে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কথা হচ্ছে এতটুকু জায়গায় যিনি কমপ্লিটলি বুঝতে পারবেন তিনি